ভাই আমি একটু শুরু করি, তারপরে আপনার কাছে আসছি। শুরু করে দেন। আমার মনে হচ্ছে যে নেটে একটু নেটে আছে, ঝামেলা যতক্ষণ আছে, অসুবিধা নাই, কারণ আমাদের শেষ করতে কথা হবে, বলতে যে বলতে লাইভ 12:30টার হয়ে যাবে। মধ্যেই শেষ করতে হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, খাদ্য অধিকার বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে 2020-21 অর্থ বছরের ঘোষিত বাজেট এবং সেই বাজেটের পরিপ্রেক্ষিতে আমাদের কাজের অভিজ্ঞতা এবং আমাদের কাজের অন্যতম প্রধান ইস্যু সামাজিক সুরক্ষা কর্মসূচি বিষয়ে আলোকপাত করার জন্য এবং আমাদের পর্যালোচনা তুলে ধরার জন্য আজকের এই আলোচনা সভা। তো যারা আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন তাদের সবাইকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা। এই আলোচনা সভায় সভাপতিত্ব করবেন নেটওয়ার্কের চেয়ারম্যান এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর তাজুল। প্লিজ আপনার মুখের কাছে নিয়ে একটু কথা বলতে হবে, আমরা আস্তে শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে? এবার ঠিক আছে, এবার ঠিক আছে। আচ্ছা, এই আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর একে এনামুল হক স্যারকে স্বাগত জানাচ্ছি। উপস্থিত আছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর নাজনীন আহমেদ আপা। আপা আপনাকে স্বাগত জানাচ্ছি। উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি। এর বাইরে উপস্থিত আছেন খাদ্য অধিকার বাংলাদেশের বিভাগীয় প্রতিনিধি হিসেবে এবং জাতীয় কমিটির সদস্য বরিশাল বিভাগের প্রতিনিধি আনোয়ার জাহিদ ভাই। উপস্থিত আছেন রংপুর বিভাগের প্রতিনিধি এবং আমাদের কুড়িগ্রাম জেলার সভাপতি হারুনার রশিদ লাল ভাই। আরো উপস্থিত থাকার কথা সিরাজগঞ্জ থেকে আমাদের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ভাই। উপস্থিত আছেন আমাদের জাতীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং কেয়ার বাংলাদেশের পরিচালক আমানুর রহমান। উপস্থিত আছেন সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য মাহবুবুল হক ভাই এবং আরো নেটওয়ার্কের পক্ষ থেকে বক্তব্য উপস্থাপন করবেন ইকো কোঅপারেশনের প্রোগ্রাম হেড এবং খাদ্য অধিকার বাংলাদেশের ভাইস চেয়ারম্যান আজাদ ভাই, আবুল কালাম আজাদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আরো অনেক সাংবাদিক বন্ধুরা আমাদের সাথে উপস্থিত থাকবেন, কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন ডেইলি স্টারের জাগরণ চাকমা, উপস্থিত হয়েছেন হয়তো লাইভে, আমি নন ভিডিওতে দেখা যাচ্ছে কালের কণ্ঠের আরিফ, বিডি নিউজ 24 এর জয়ন্ত, আরো উপস্থিত হবে ইত্তেফাক, ভোরের কাগজ, নিউ এজ এবং ডেইলি সান তাদের সাংবাদিকরা। আমরা আশা করছি যে আমরা সকলকে সাথে পাবো। আর এই আলোচনা সভা শুরু করার জন্য আমি নেটওয়ার্কের সাধারণ সম্পাদক এবং ওয়েব ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, যিনি আজকের এই সভায় প্রবন্ধ উপস্থাপন করবেন এবং সঞ্চালনার কাজটিও করবেন, মহসিন আলী। মহসিন ভাইকে আহ্বান জানাচ্ছি। শ্রদ্ধেয় সভাপতি মহোদয়, আমাদের সম্মানিত অতিথিবৃন্দ এবং সুধী দর্শক ও খাদ্য অধিকার বাংলাদেশের সাথে জড়িত যারা আজকের সভায় উপস্থিত আছেন এবং সারা দেশে যে সমস্ত প্রতিনিধিরা দেখছেন তাদের সকলকে এবং প্রিয় সাংবাদিক বন্ধুদেরকে শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের আজকে আলোচনা শুরু করছি। গতদিন আমরা যে আলোচনা করেছিলাম তারই ধারাবাহিকতায় আজকের আলোচনাটা। বাজেটের আগে আমরা বিশেষ করে করোনা প্রেক্ষাপটে সরকারের দারিদ্র বিমোচন এবং খাদ্য নিরাপত্তা কার্যক্রমের যে প্রধান কর্মসূচি সামাজিক নিরাপত্তা কর্মসূচি, সেই সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্পর্কে বলার বাজেট কেমন হওয়া উচিত আমরা একটা মতামত দিয়েছিলাম। তার প্রেক্ষিতে ইতিমধ্যে আপনারা জানেন 11 জুন বাজেট ঘোষিত হয়েছে। সেই বাজেটে কি আছে কেমন আছে সেই ব্যাপারে আমাদের যে বিশ্লেষণ বা পর্যালোচনা সেটা আমরা তুলে ধরবো। তার পাশাপাশি আমরা একই সাথে কিছু সুপারিশও তুলে ধরবো। তো আমাদের হাতে সময় একটু কম, আরো প্রোগ্রাম আছে সাংবাদিক বন্ধুদের, তাই আমরা সময় না নিয়ে শুরু করছি। ইতিমধ্যে সম্মানিত অতিথিদের কাছে আমাদের আলোচনার বিষয় পৌঁছিয়েছে, মিডিয়ার কাছেও হয়তো কিছু পৌঁছিয়েছে। আমাদের এই আলোচনা পত্রটা একটু বড়, কিন্তু পড়বো না সব, এবং এই আলোচনা পত্রের বিষয়টা আমাদের অনলাইনে সব দেওয়া থাকবে এবং অবশ্যই মিডিয়ার ভাই বোনদের জন্য আমাদের প্রেস রিলিজও যাবে। আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের আলোচনা পত্রের শিরোনাম করোনা প্রেক্ষাপটে প্রস্তাবিত বাজেট
ও সামাজিক সুরক্ষা কার্যক্রম। আমরা যদি পটভূমি বলি, সেটা হচ্ছে এই যে 8ই মার্চ সংক্রমণ শুরু হওয়ার পর থেকে গতকাল পর্যন্ত, আজকের হিসাব জানি না, প্রতিনিয়ত আমাদের দেশে সংক্রমণ বাড়ছে এবং তার পাশাপাশি মৃত্যুর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। কিন্তু পৃথিবীর অন্যান্য দেশের থেকে তুলনামূলকভাবে বেশ কিছু হিসাবে আমরা একটা গোলমেলে অবস্থায় আছি। গতকাল 16 জুন পর্যন্ত আক্রান্তের সংখ্যা হচ্ছে 94,481 এবং মৃত্যু 1262। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী মৃত্যুর অবস্থানে বাংলাদেশ হচ্ছে এখন 18তম অবস্থানে। অপরদিকে পরীক্ষা নিরীক্ষা, এই জায়গায় বাংলাদেশ 201টি দেশের মধ্যে 138তম অবস্থানে। তার মানে আমরা পরীক্ষার দিক থেকে এত বেশি পিছিয়ে আছি যে প্রপার পরীক্ষা হলে আমাদের ফলাফল কি দাঁড়াবে, আক্রান্তের সংখ্যা বিশেষ করে, আমরা এই বিষয়টা জানি না। আমরা 18তম সংক্রমণ নাকি না মৃত্যু? 18তম স্যার, মৃত্যু। মৃত্যু আমার তো মনে হয় সংক্রমণ। আমি তো এরকমই শুনেছি, এটা আমার ভুল হলে ঠিক আছে, আমি এরকমই শুনেছি স্যার। সংক্রমিত হওয়ার ওইটা দিয়ে। আচ্ছা, তো এই অবস্থায় আমরা সবাই ইতিমধ্যে জেনে গেছি যে আমাদের চিকিৎসার মান এবং স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতা, এটা দিন যত যাচ্ছে তত বেশি প্রকট আকারে আমাদের চোখের সামনে ধরা পড়ছে। এবং সবচেয়ে দুঃখজনক বিষয়, এই করোনা কালেও চিকিৎসা ক্ষেত্রে দুর্নীতি অব্যাহত আছে। গত কয়েকদিন আগে স্বাস্থ্য অধিদপ্তর দুদকের কথার পরিপ্রেক্ষিতে, তদন্তের পরিপ্রেক্ষিতে 18টি সরবরাহকারী সংস্থাকে কালো তালিকাভুক্ত করেছে এবং মামলা করবেন কি করবেন না এইটা নিয়ে ওনাদের মধ্যে এখনো দ্বিধা কাজ করছে। আবার আমাদের দেশের বিশেষজ্ঞদের মধ্যে 2 রকম মতামত মিডিয়ায় যতটুকু শোনা যায়। গতকাল পর্যন্ত যেটা শুনেছি সেটা হচ্ছে যে কোনো বিশেষজ্ঞ মনে করেন এখনই চূড়ান্ত সংক্রমণ অবস্থা বা পিক চলছে। কেউ কেউ বলছেন এটা জুলাইয়ে হবে, জুলাইয়ের মাঝামাঝি। আমরা আসলে জানি না কোন অবস্থায় কি অবস্থা আছে বা সামনের দিকে আমরা কোথায় যাব। তো আমরা চিকিৎসার পাশাপাশি এই আলোচনাটা আমরা বেশি করব না, আমরা সরাসরি বিষয়ে চলে যাব। আমাদের অতি দরিদ্র দিনমজুর এবং অপ্রাতিষ্ঠানিক কাজে নিয়োজিত নিম্ন মধ্যবিত্ত সহ মধ্যবিত্তের জীবিকা এখন সংকটের মধ্যে আছে। এই বিষয়টা আমরা সবাই জানি। আমি আলোচনার সুবিধার্থে খালি নতুন এই কথাটা তুলে ধরলাম। চলমান অর্থ বছরে সামাজিক সুরক্ষা কর্মসূচির যে বাজেট ছিল তার পাশে সরকার 5,500 কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ দিয়ে কাজটাকে আগিয়ে নিয়েছেন এবং এই প্রেক্ষাপটে সবকিছু নিয়েই 11 জন মাননীয় অর্থমন্ত্রী আগামী অর্থ বছরের জন্য 5,68,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন। রাজস্ব ব্যয় ধরা হয়েছে 3,62,855 কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ 2,05,145 কোটি টাকা। চলতি বছরে জিডিপির লক্ষ্যমাত্রা ছিল 8.2%, সংশোধন করে করা হয়েছে 5.2%। আগামী অর্থ বছরেও জিডিপির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 8.2%। এদিকে রাজস্ব আয় ধরা হয়েছে 3,78,000 কোটি টাকা, যার মধ্যে এনবিআর দেবে 3,30,000 কোটি টাকা। কিন্তু এনবিআর এর আয় এবছরই 5 থেকে 20% কম হবে বলে বলা হচ্ছে এবং আগামী অর্থ বছরে ঘাটতির পরিমাণ 1,90,000 কোটি টাকা। তাহলে চলতি অর্থ বছরে ঘাটতির চেয়েও 36,489 কোটি টাকা আরো বেশি ঘাটতি। এখন এই অবস্থায় মাননীয় অর্থমন্ত্রী একটা কথা বলেছেন গুরুত্বপূর্ণ, আমরা তাকে সমর্থন করি এবং উনি বলেছেন যে প্রতি বছরের মতো আমরা এবার আয় দেখে ব্যয় নির্ধারণ করিনি, আমরা মানুষ বাঁচানোর জন্য
ব্যয় ধরেছি বা বাজেট প্রণয়ন করেছি। নিশ্চয়ই একদিন আসবে যে আমরা যথাযথভাবে আয় করতে পারবো। যদি আয় হয় তাহলে তো ভালোই, তবে ওইটা মনে রেখে আয়ের পরিকল্পনা এবং তার সাথে সংশ্লিষ্ট কাজ যথাযথভাবে হওয়া উচিত বলে আমরা মনে করি। আমরা যদি সরাসরি সামাজিক নিরাপত্তা কর্মসূচির কথা বলি, এই বছরে ছিল ৭৪,০০০, পরে হয়েছে ৮১,৮৬৫ কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে ৯৫,৫৭৪ কোটি টাকা বরাদ্দ হয়েছে, যা বাজেটের ১৬.৮৩% এবং জিডিপির ৩.১%। আমরা আমাদের বাজেট পূর্ব সংবাদ আলোচনায় বলেছিলাম, বর্তমান প্রেক্ষাপটে চিকিৎসার পাশাপাশি জীবিকার জন্য জিডিপির ৬% বরাদ্দ থাকা দরকার। একটু বেড়েছে ৩.০১%। এবছর স্বাস্থ্য খাতে বরাদ্দ ছিল ২৫,৭৩২ কোটি টাকা। আগামী অর্থ বছরে করা হয়েছে ২৯,২৪৭ কোটি টাকা। আর করোনার জন্য ভোগ বরাদ্দ রাখা হয়েছে ১০,০০০ কোটি টাকা। আমরা মনে করি সামগ্রিক স্বাস্থ্য অবস্থার প্রেক্ষাপটে আমাদের আজকের আলোচনার বিষয় না, কিন্তু আমরা মনে করি এই ক্ষেত্রেও বাজেট বৃদ্ধি করা দরকার। এখন আমরা সরাসরি চলে যাব অর্থ মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত বাজেটের যেই খাতগুলো যেইভাবে আসে, কোথায় কত বরাদ্দ আসে আমি বলে যাব আর কি, এটা নিয়ে কোনো আলোচনায় যাব না। বয়স্ক ভাতায় আপনার গত বছর ছিল ২৬৪০ কোটি, এবার করা হয়েছে ২৯৪০ কোটি। বিধবা ও স্বামী নিগৃহীত নারী ছিল ১০২০ কোটি, এবার করা হয়েছে ১২৩০ কোটি। প্রতিবন্ধী ভাতা ছিল ১৪২৮ কোটি, হয়েছে ১৬২০ কোটি। মাতৃত্বকালীন ভাতা ছিল ৭৬৩ কোটি, এবার তাই আছে। কর্মজীবী ল্যাকটেটিং মায়ের, শিশুদের বুকে দুধ খাওয়ান যেসব মা, তাদের জন্য ছিল ২৭৪ কোটি, এবারও তাই আছে। ভিজিটি কার্ডধারী চলতি অর্থ বছরে সংশোধিত, এগুলো গত বছর না, মানে চলমান বছরে ১৭১৯ কোটি, এখানে হয়েছে ১৭৫৬ কোটি। চা শ্রমিক ২৫ কোটি ছিল, ২৫ই আছে। প্রতিবন্ধী শিক্ষার্থী ৯৫ কোটি ছিল, ৯৫ আছে। হিজড়ে বেদে ও অনগ্রসর জনগোষ্ঠী সম্প্রদায় ৪৬ কোটি ছিল, ৪৬ই আছে। করোনায় ক্ষতিগ্রস্ত দরিদ্র মানুষকে নগদ প্রদান ৫০ কোটি এইবার ছিল এক ধরনের সংশোধিত, সেটা করা হয়েছে ১২৫৮ কোটি টাকা। আবার ইয়েতে কি বলে প্রস্তাবনায় আছে আলাদাভাবে ৫০০ কোটি টাকা থোক বরাদ্দ, ১০,০০০ কোটি টাকা আলাদা। মোট উপকারভোগীর সংখ্যা ছিল আপনার ৯,২৭১। এই সংশোধিত ১৯-২০ অর্থ বছরে এবার করা হয়েছে ৯,২৫১। তার মানে সংখ্যাটা এই ক্ষেত্রে কিছু কমেছে, অনেক জায়গায় বাড়লেও সবকিছু মিলিয়ে কিছু কমেছে। ২ নম্বর সারণীতে যেটা আছে, সামাজিক সুরক্ষা কর্মসূচির অন্তর্ভুক্ত অন্যান্য কর্মসূচির উপকারভোগীর সংখ্যা ও সহায়তার পরিমাণ। আমরা সবাই জানি যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের অবসর ও পারিবারিক অবসর ভাতা একটা আছে, এটা ছিল ২৩,০১০ কোটি, এবার করা হয়েছে ২৩,০০০। মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ৩৩৮৫ আছে। শহীদ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ও সম্মানী ভাতা ৪৮০ কোটি ছিল, ৪৮০ কোটি, সামান্য একটু বেড়েছে ২৫ লক্ষ মতো। শহীদ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য রেশন ছিল ৬২, হয়েছে ৬৫ কোটি। চাকুরিরত অবস্থায় মৃত্যুবরণকারী সরকারি কর্মকর্তা কর্মচারীদের পরিবারের জন্য অনুদান ছিল ২২০, হয়েছে ৩২২ কোটি টাকা।
একটা উল্লেখযোগ্য পরিবর্তন, গৃহহীন মানুষের জন্য গৃহ নির্মাণ খুবই প্রয়োজনীয়। এখন পর্যন্ত সংশোধিত বাজেট এই বছরে আছে 25 কোটি টাকা, আর 2020-21 অর্থ বছরে প্রস্তাব করা হয়েছে 2157 কোটি টাকা। ক্ষুদ্র কুটির শিল্প ও সার্ভিস সেক্টরের প্রতিষ্ঠানের জন্য সুদ ভর্তুকি আগে ছিল না, এই বছর 3000 কোটি টাকা। বাণিজ্যিক ব্যাংক সমূহের স্থগিতকৃত ঋণের আংশিক সুদ ছিল না, এই বছর 2000 কোটি টাকা। সঞ্চয়পত্রের সুদ বাবদ সহায়তা সামাজিক নিরাপত্তার অংশ আগে ছিল 6625 কোটি, এই বছর 6625 কোটি টাকাই আছে। আমি যদি মোট বলি বরাদ্দের টাকা, সেটা হচ্ছে 33,807 কোটি টাকা চলমান বছরে, সামনের বছরের জন্য 41,035 কোটি টাকা। সারি নম্বর 3-এ আমি অত পড়তে চাচ্ছি না। এখানে খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থানমূলক কর্মসূচির জন্য 3000 কোটি টাকার একটু কম বাড়ানো হয়েছে, 16,224 কোটি টাকা। উপবৃত্তি কার্যক্রম, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট ইত্যাদি 2430 ছিল 3994। নগদ ও উপকরণ হস্তান্তর, ত্রাণ সামগ্রী, দুর্যোগ অনুদান, কৃষি ভর্তুকি ইত্যাদি, এটা ছিল 798 কোটি, উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে 5063 কোটি টাকা। সহায়তা কার্যক্রম, মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ, পিকেএসএ, কৃষকদের জন্য পুনঃ অর্থায়ন স্কিম ছিল 1086 কোটি টাকা, এখানে হয়েছে 5813 কোটি টাকা। বিশেষ জনগোষ্ঠীর জন্য সহায়তা, শারীরিক প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট, ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত পুনর্বাসন, জয়িতা ফাউন্ডেশন, শিশু বিকাশ কেন্দ্র, চর ও হাওর অঞ্চল ইত্যাদি ছিল 514 কোটি টাকা, হয়েছে 537 কোটি টাকা। বিবিধ তহবিল, যেমন জলবায়ু পরিবর্তন তহবিল, ন্যাশনাল সার্ভিস, বিভিন্ন কর্মসূচিতে থোক বরাদ্দ ছিল 3098, কমে হয়েছে 1378 কোটি টাকা। উন্নয়ন খাতের প্রকল্প সমূহ, প্রাথমিক ছাত্রছাত্রী উপবৃত্তি, রিচিং আউট অফ স্কুল চিলড্রেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, এসেনশিয়াল সার্ভিস ডেলিভারি ও কমিউনিটি বেসড হেলথ কেয়ার, এগুলো ছিল 16,583 কোটি টাকা, কমে হয়েছে 11,783 কোটি টাকা। কিন্তু মোট জায়গায় যে 38,356 কোটি টাকা ছিল, বা এই সংশোধিত বাজেট আগামী বছরের জন্য করা হয়েছে 44,794 কোটি টাকা। আমরা যদি 3টা সারণী যোগ করি তাহলে হবে 95,000 কোটি টাকা, এবং ডিটেলস হচ্ছে এইটা। এখন আমি চলে যাব সরাসরি আমরা কিভাবে পর্যালোচনা করেছি, যার উপর শ্রদ্ধেয় অতিথি আলোচকগণ আলোচনা করবেন। আমাদের শ্রদ্ধেয় সভাপতি মহোদয় বক্তব্য রাখবেন। করোনা 1 নম্বর পর্যালোচনা। করোনা মহামারীর কারণে সর্বাধিক দারিদ্র প্রবণ 100টি উপজেলায় সকল প্রবীণ ব্যক্তিকে বয়স্ক ভাতায় আওতায় আনা হবে। এর ফলে 5 লক্ষ নতুন উপকারভোগী যোগ হবে। একইভাবে বিধবা ভাতায় যুক্ত হবেন 3,50,000 নতুন উপকারভোগী। প্রতিবন্ধী ভাতার আওতা 2,55,000 বাড়িয়ে 18 লক্ষ করা হবে। এই বাবদ বাড়তি 739 কোটি টাকা বরাদ্দ হয়েছে, অর্থাৎ 3টি কর্মসূচিতে উপকারভোগী ও বাজেট বৃদ্ধি করা হয়েছে। এই পরিকল্পনা ও বরাদ্দ আমরা মনে করি সন্তোষজনক বর্তমান পরিস্থিতিতে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাজেট বরাদ্দের ক্ষেত্রে নগর অঞ্চলের দরিদ্র ও অতি দরিদ্র জনগোষ্ঠী সবসময় উপেক্ষিত থেকে যান। আমাদের দেশের মোট জনসংখ্যার 1/3 নগর অঞ্চলে থাকেন। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত নগরে বসবাসকারী মানুষের সংখ্যা বেড়েছে 6 গুণ, এবং আগামীতে এই অনুপাত আরো বাড়বে।
করোনাকালে আমরা দেখেছি নগরে বসবাসকারী বিপুল সংখ্যক দরিদ্র মানুষের আয়ের উৎস দিনমজুরি ভিত্তিক অপ্রাতিষ্ঠানিক কাজ, যারা মূলত কর্মহীন হয়ে পড়েছে করোনায় আক্রান্তের পর। অথচ আমাদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অধীন 145টিরও বেশি কার্যক্রম থাকলেও নগরে কেবলমাত্র 7টি কার্যক্রম পরিচালিত হয় এবং এগুলোর জন্য বরাদ্দের পরিমাণ সামাজিক নিরাপত্তার জন্য মোট বরাদ্দের 1% থেকেও কম। এটা একটা গুরুত্বপূর্ণ দিক বলে আমরা মনে করি, কারণ নগরে দারিদ্র কিন্তু বাড়ছে এবং বেশ সমস্যা হচ্ছে। আমরা জানি যে করোনায় আক্রান্তের পর দারিদ্র পরিস্থিতির অবনতি হয়েছে। করোনার আগে দেশে দারিদ্র্যের হার ছিল 20.4%। বিভিন্ন গবেষণা তথ্য মতে এই দারিদ্র্যের হার 35 থেকে 40% পর্যন্ত বৃদ্ধি পাবে বা পেয়েছে। বাজেট পর্যালোচনায় আমরা দেখতে পাই নতুন ভাবে দরিদ্র হওয়া মানুষের জন্য সামাজিক সুরক্ষা কর্মসূচির ক্ষেত্রে কোনো বরাদ্দ নেই। আমরা স্বীকৃতি দিচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী বলছেন মুখে একাধিকবার যে নতুন দরিদ্র হচ্ছে শহরের মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ যারা চাইতে পারে না। আমি যদি উচ্চ পর্যায়ে বাদও দেই, আমরা নগদ দরিদ্র এবং সব মিলিয়ে যদি দেখি গ্রামের মিলিয়ে, তাদের জন্য কিন্তু সামাজিক সুরক্ষা খাতে কোনো বরাদ্দ নেই। মানে আগে যেভাবে ছিল বরাদ্দ ওইভাবেই আছে এবং সুনির্দিষ্ট বৃদ্ধি যেখানে আমরা তুলে ধরেছি। বিভিন্ন খাতে বরাদ্দকৃত অর্থ বিশ্লেষণ করলে দেখা যায় মোট বাজেটের মধ্যে 26,707 কোটি টাকা চলে যাবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের অবসর ও পারিবারিক অবসর ভাতা, চাকুরিরত অবস্থায় মৃত্যুবরণকারী সরকারি কর্মকর্তা কর্মচারীদের পরিবারের জন্য অনুদান বাবদ, তার মধ্যে 23,322 কোটি টাকা এবং মুক্তিযোদ্ধাদের সম্মানী বাবদ 3385 কোটি টাকা। দীর্ঘদিন ধরে সকল মহল থেকে এই উপখাত সমূহকে পৃথক একটি খাতে স্থানান্তরের জন্য সুপারিশ করা হয়েছে, আমরাও করছি, যাতে কর্মসূচির জন্য নিট বরাদ্দ ও তার কার্যক্রম সম্পর্কে সুস্পষ্টভাবে জানা যায়। এই কথাটা অনেকদিন ধরে আলোচনা হচ্ছে। অর্থাৎ সামগ্রিক পর্যালোচনায় দেখা যাচ্ছে 3টি কর্মসূচিতে উপকারভোগী বৃদ্ধি ছাড়া নগর দরিদ্র এবং করোনায় আক্রান্ত হওয়ার পর নতুন দরিদ্রদের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে তেমন কোনো বরাদ্দ নেই। এছাড়াও সঠিক উপকারভোগী নির্বাচন ও ডাটাবেস করার জন্য কোনো কাজের পরিকল্পনাও বরাদ্দ নেই, যেটাকে নিয়ে আসলে সব সময় মিস টার্গেটিং, স্বচ্ছতা, জবাবদিহিতা এই প্রশ্নগুলো বারবার উচ্চারিত হয়। তাছাড়াও কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতার সমস্যা তো থেকেই যাচ্ছে। আমরা বলেছি একদম শুরুতে, আরো বিভিন্ন তথ্য গবেষণায় এসছে যে যাও ধরা পড়েছে, যতটুকু দুর্নীতি ধরা পড়েছে তার কিন্তু সুনির্দিষ্ট শাস্তি কার্যকর হয়নি এখন পর্যন্ত। এখন এই যে সামগ্রিক প্রেক্ষাপট, আমরা আমাদের সুনির্দিষ্ট আমরা এই সমস্যাটা বুঝি, সেটা হচ্ছে যে সরকারের ঠিক এই বছরে অর্থের টানাটানি আসে, এটা সত্যি কথা, এটা নিয়ে কোনো বিরোধিতা বা কোনো কিছুর জায়গা নেই। আবার সরকারকে রাষ্ট্রীয়ভাবে সমস্ত দিক দেখতে হবে, যত মন্ত্রণালয় আছে, যত কাজ আছে, যত কিছু আছে। কিন্তু আমরা মনে করি, মানে মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন, অর্থমন্ত্রী সংসদে বলেছেন, মানুষ বাঁচানোর যে বাজেট, সেই বাঁচানোর দুটো জায়গা, একটা হচ্ছে যে চিকিৎসার ব্যবস্থাটা ভালো করা, আর দ্বিতীয়টা হচ্ছে যে একেবারে নিম্নবিত্ত থেকে বিত্তহীন, দরিদ্র, অতি দরিদ্র, তাদের যাদের জীবিকা নেই, ছিল না, আরো ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে খাদ্য বা অন্যান্য সহায়তা দিয়ে বাঁচানো। এই 1 বছরের প্রধান লক্ষ্যই এটা হওয়া উচিত, বলাও হয়েছে তাই। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে সেই অনুযায়ী এই বাজেটে বরাদ্দটা যথাযথভাবে হয়েছে কিনা সরকার আরো ভালো করে বিবেচনা করবেন এবং আমরা আমাদের কথাগুলো বলবো। আমরা যেটা বলছি এখন সুনির্দিষ্টভাবে,
নগর দরিদ্র এবং করোনায় আক্রান্ত নতুন দরিদ্রদের জন্য বাজেট বরাদ্দ করা। খুব সঙ্গতভাবেই প্রশ্ন আসবে যে বাজেট তো ভাগ হয়ে গেছে, কোথায় বরাদ্দ করা হবে, কিভাবে করা হবে। আমরা এখানে সুনির্দিষ্ট একটা প্রস্তাব করছি। কালকে লেখার সময় আমার এটা লেখা হয়নি, পরবর্তীতে আবার সন্ধ্যার পর দেখে অনুসন্ধান করে চেষ্টা করেছিলাম বের করার জন্য। যেমন একটা জায়গায় বলতে চাই, সরকার এটা বিবেচনায় নিতে পারেন, মাননীয় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী সহ সরকার সকলেই। নিঃসন্দেহে যারা গৃহহীন মানুষ তাদের বেঁচে থাকার জন্য, তাদের ভালোর জন্য গৃহ নির্মাণ অত্যন্ত জরুরি। এই ব্যাপারে কোনো দ্বিমত করা, পিছিয়ে থাকা, বেমত দেওয়ার কোনো রকম কোনো সুযোগ নেই। কিন্তু এই বছরের বাজেট তো সরকার বলছেন মানুষকে বাঁচানো। আমরা সবাই জানি মানুষকে আমরা বাঁচাতে চাই। তাহলে সুনির্দিষ্টভাবে আমরা প্রস্তাব করতে চাই গৃহহীন মানুষের জন্য গৃহ নির্মাণে এইবার দেখেন বরাদ্দ ছিল 255,45,00,000 টাকা, সংশোধিত তার মানে বাস্তবায়িত হয়েছে 25 কোটি টাকা, বাকি টাকা বাস্তবায়িত হয়নি। এবং বর্তমান প্রেক্ষাপটে আগামী 1 বছরে কি যথাযথভাবে গৃহ নির্মাণ সম্ভব? এক, দরিদ্র মানুষের জন্য বেঁচে থাকাটা, খেয়ে মোটামুটি মানে বেঁচে থাকাটা প্রধান না গৃহটা প্রধান? আমরা সুনির্দিষ্টভাবে বলতে চাই এইখানে যে প্রস্তাব করা হয়েছে 2157 কোটি টাকা, তার মধ্যে বাস্তবে যেটুকু করা সম্ভব, বাস্তবায়ন করা সম্ভব এই প্রেক্ষাপটে ঠিক ততটুকু রেখে, যেহেতু আমরা দেখছি এখানে আমাদের সংশোধিত বাজেটে আছে 25 কোটি টাকা বাস্তবায়িত হয়েছে, আপনি 25-এর জায়গায় 50 রাখতে পারেন মাননীয় অর্থমন্ত্রী। এইটা বিবেচনা করতে পারেন যে এই টাকা দিয়ে সামাজিক নিরাপত্তার খাতে আপনারা সুনির্দিষ্টভাবে এই ব্যয়টা যদি করেন, তাহলে আমরা মনে করি যে দরিদ্র মানুষের খেয়ে বেঁচে থাকার যে চলার যে ঝুঁকিটা সেইটা কমে যাবে এবং সেটা একটা ভালো জায়গায় আসবে। আমাদের 3 নম্বর যেটা প্রস্তাব সেটা হচ্ছে যে স্বচ্ছতা, জবাবদিহিতা, কত বছর শুনবো আমরা সবসময় জরুরি পরিস্থিতিতে জরুরি কাজ করি। আমরা মনে করি যে করোনা পরিস্থিতির যে জরুরি পরিস্থিতি, এইখানে এইটাও জরুরি কাজ হিসাবে গ্রহণ করা উচিত। এটা অনেকদিন ধরে আলোচনা হচ্ছে, এটা হবে কিভাবে সেটা আমরা পরে আসি। সেটা বলছি যে আমরা এই অর্থ বছরের মধ্যেই সকল অতি দরিদ্র, দরিদ্র, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর, যাদের অনেকেরই জাতীয় পরিচয়পত্র নেই, ঢাকায় বসবাসকারী বস্তির একটা বড় সংখ্যা, কেউ কেউ বলছেন 40%, তাদের কোনো পরিচয়পত্র নেই বলে তারা কোনো সহায়তা পান না। সঠিক তালিকা, ডাটাবেস নিশ্চিত করা। আমরা বলছি না যে বাজেট পাস হওয়ার সাথে সাথেই নেমে পড়তে হবে, 1 বছর সময়, একটা গ্যাপ যাবেই আমাদের জরুরি অবস্থার জন্য স্বাস্থ্য খাতে, কিন্তু এটা করা সম্ভব। কিভাবে সম্ভব সেই প্রস্তাবটাও আমরা তুলব। এরপরের আমাদের সুপারিশ যেটা, সেটা হচ্ছে যে বাজেটে টাকা যাই বরাদ্দ থাক, বাজেটের পরিকল্পনা যাই থাক, ভালো সময়ই আমরা দেখেছি যে বাস্তবায়ন হয় না যথাযথ সময়। জুন মাসের আগে তাড়াহুড়ো করে টাকা খরচের একটা প্রতিযোগিতা চলে, তখন সেই টাকা খরচের গুণ, মান এগুলো নিয়ে প্রশ্ন আসে। যত টাকা বাজেটে এইবার আসে, এই বাজেটের টাকাটাও যাতে প্রপার প্ল্যানিং হয়, বাস্তবায়ন যোগ্যটাই পরিকল্পনায় আসে এবং আমরা পুরোপুরি বাস্তবায়ন করতে পারি, সেই বিষয়ে বিশেষ মনোযোগ দেওয়া দরকার। আর এই যে বাস্তবায়ন, মিস টার্গেটিং, এইসব বিষয় মিলিয়ে আমাদের একটা সুনির্দিষ্ট প্রস্তাব আছে। আমরা মনে করি আমাদের করোনা কালে দেশে যেটা হওয়া উচিত, সকল পক্ষ, সকল ধরনের মানুষ এই কাজের মধ্যে নেই। এটা একটা জাতীয় দুর্যোগ শুধু নয়, আন্তর্জাতিক দুর্যোগ, মহামারী। সব দেশের অবস্থা জানি না, তবে অনেক দেশে ভালো হয়েছে, হচ্ছে। আমাদের দেশে একটা মিসিং আছে। আমাদের দেশে এই কাজে সরকারের জনপ্রশাসন, পুলিশ প্রশাসন, স্থানীয় সরকার সংশ্লিষ্ট, ইভেন সরকারি দলও কাজ করছে না।
মাঠ পর্যায়ে মানুষকে সচেতন করা, উদ্বুদ্ধ করা, তাদেরকে যুক্ত করা। তো আমরা এখানে সুনির্দিষ্টভাবে যেটা প্রস্তাব করতে চাই, বর্তমান করোনা প্রেক্ষাপটে স্বাস্থ্য বিষয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা কর্মসূচির যথাযথ বাস্তবায়ন এবং উন্নয়নের সকল ক্ষেত্রে জনপ্রশাসন ও পুলিশ প্রশাসন, স্থানীয় সরকারের পাশাপাশি দল মত নির্বিশেষে সংশ্লিষ্ট সকল পক্ষকে সম্মিলিতভাবে অংশগ্রহণের জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ গ্রহণ। এটা অন্য কেউ উদ্যোগ নিলে হবে না। মাননীয় প্রধানমন্ত্রী যদি উদ্যোগ নেন, আহ্বান করেন, এরকম একটা ব্যবস্থা তৈরি করেন, দেখবেন যে মাঠ পর্যায়ে বহু মানুষ, সামাজিক মানুষ আছে, দল মত নির্বিশেষে। কারণ করোনা যখন আক্রমণ করে, সে আওয়ামী লীগ, বিএনপি বা অন্য কোনো পার্টি চেনে না। অতএব কেউ সেফ একা থেকে থাকতে পারবে না। সামাজিক সংক্রমণ বন্ধ করতে হলে আমাদেরকে সব সচেতন মানুষকে নামতে হবে, এবং সেই নামার ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ সবচেয়ে জরুরি। আমরা বিশ্বাস করি উনি উদ্যোগ নিলে সকল পক্ষ সকলভাবে অংশগ্রহণ করবেন। আমরা করোনার আক্রান্ত থেকে হয়তোবা বাঁচার ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যেতে পারবো। আর একটা হচ্ছে যে আমরা আগে বলতাম স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করা সকল ক্ষেত্রে, আমরা একটু কথাটা অন্যভাবে বলছি। সামাজিক নিরাপত্তা কর্মসূচি, খাদ্য, চিকিৎসা ও প্রণোদনা সহ যে কোনো খাতে দুর্নীতি হলে সংশ্লিষ্টদের শাস্তির বিধান নিশ্চিত করা। দুর্নীতি এই অবস্থায় ধরা পড়ছে, তাদের শাস্তিটা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে হবে, তাহলে এই দুর্নীতি বন্ধ হবে। অন্যথায় দুর্নীতি বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই। সমবেত সুধী দর্শক, শ্রদ্ধেয় সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, আলোচক বৃন্দ এবং মিডিয়ার ভাই ও বোনেরা, আপনাদের সকলকে ধন্যবাদ শোনার জন্য। আমাদের এই কথা বলার মধ্য দিয়ে আমার উপস্থাপন শেষ। এখন আমরা সরাসরি আলোচনায় চলে যাব। তো আমি সম্মানিত আলোচকদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের সময়ের একটু লিমিটেশন আছে, আজকে আরো প্রোগ্রাম আছে, আমরাও জানতাম না। তো আমাদের সাংবাদিক বন্ধুরা চলে যাবেন। আমরা যদি কংক্রিট আলোচনা করি তাহলে এই জিনিসটা ভালো হবে। আমি একদম সর্বপ্রথম আলোচনার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের খাদ্য অধিকার বাংলাদেশের কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য, ঢাকায় যিনি আমাদের একটা সার্ভে তার সংগঠন কাজ করেছে, যারা মাহবুব আলম, নির্বাহী পরিচালক, BCHRD, তাকে আমি তার বক্তব্য বলার জন্য আহ্বান জানাচ্ছি। মাহবুব আলম। মাহবুব, শুনছেন আমার কথা? মাহবুব ভাই একটু আনমিউট করে নেন, আপনাকে আনমিউট করতে পারছি না। হ্যাঁ, এবার বলেন। জি, শোনা যাচ্ছে? জি জি জি, অসংখ্য ধন্যবাদ রাইট টু ফুড বাংলাদেশকে। চমৎকার একটি প্রস্তাবনা, করোনা প্রেক্ষাপট, প্রস্তাবিত বাজেট ও সামাজিক সুরক্ষার উপরে চমৎকার একটি আলোচনা করেছেন। থ্যাংক ইউ মহসিন ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি প্রেজেন্টেশন জাতির সামনে উপস্থাপন করার জন্য। আমরা আপনি সত্যি বলেছেন এবং আমরাও লক্ষ্য করেছি যে বিশেষ করে চাহিদার তুলনায় সকল ক্ষেত্রে যে পরিমাণ কম বরাদ্দ ছিল গত রিলিফ থেকে শুরু করে আমরা সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় দেখতে পেয়েছি, এই জায়গায় বিশেষ করে উপভোগী নির্বাচন এবং ত্রাণ সামগ্রী বিতরণের ক্ষেত্রে যে প্রচুর পরিমাণ দুর্নীতির অভিযোগ এসেছে, এই দিক থেকে আমরা মনে করি যে রাইট টু ফুডের পক্ষ থেকে এই ধরনের দুর্নীতির ক্ষেত্রে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে বলতে চাই যে অবশ্যই এই দুর্নীতিগ্রস্ত যারা জড়িত, এত সুন্দর একটি কার্যক্রমকে যারা সামনের দিকে এগিয়ে নিতে বাধাগ্রস্ত করছে এবং বাংলাদেশের যে এই ক্রান্তিকালে যে মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগকে যারা বাধাগ্রস্ত করছে, আমি মনে করি অনতিবিলম্বে তাদের আইনের আওতায় নিয়ে আসা এবং শাস্তি বরাদ্দ করা। দেখুন,
সামাজিক সুরক্ষার ক্ষেত্রে যে বাজেটের দৃষ্টি আলোচনা হচ্ছে আজকে, সেই বাজেটে আমরা একটা জিনিস ভালোভাবে জানি যে বাজেটের যে সোর্সেস অফ ফান্ড আর অ্যাপ্লিকেশন অফ ফান্ড, এই দুইটা জায়গায় খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যে বাজেটে যদি আমরা দেখি যে এর সামাজিক কর্মসূচির যে অ্যানালাইসিস, এর কস্ট বেনিফিট যে অ্যানালাইসিস, এই জায়গায় যদি আমরা অ্যানালাইসিস করি এক্সিস্টিং যে সামাজিক সুরক্ষার উপকারভোগী সংখ্যা এবং এই বছরে যে বৃদ্ধি পাচ্ছে যতগুলো, এই জায়গা থেকে যে আলোচনা করা যায়, আমাদের প্রবন্ধে উল্লেখ করা হয়েছে যে এই পরিকল্পনা ও বরাদ্দ সন্তোষজনক। হ্যাঁ, আমরা এই সন্তোষজনক তখনই বলতে পারবো যে বাজেট একটা ফরকাস্টিং করা হয়েছে, এইটার উপরে একটা আলোচনা চলছে। এইটা যতক্ষণ না পর্যন্ত ইমপ্লিমেন্টেশন লেভেল থেকে একটা ডিরেক্ট উপকারভোগী যারা আছে তারা যতক্ষণ না পর্যন্ত সুবিধা পাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই সন্তোষজনক আমরা বলতে পারি না। বলতে পারি, অবশ্যই বলতে পারি যে বাজেটটা অবশ্যই সন্তোষজনক, কিন্তু বাজেটের অ্যাপ্লিকেশনটা যখনই আমরা ইমপ্লিমেন্টেশন করতে দেখব, যখনই আমরা বাস্তবায়ন করতে দেখব সরকারকে, তখনই আমরা বলবো যে না, সত্যিকার ভাবে এই বাজেটটা সন্তোষজনক হয়েছে। দেখুন, এই করোনা পরিস্থিতিতে আরো যে প্রায় 30 থেকে 40% লোক বেকার হয়েছেন বা দরিদ্র হয়েছেন বা হবেন এরকম ধারণা করছেন, অনেক রিপোর্টেই রিসার্চে বলছে হয়েছে। আমরা ঢাকা সহ বেশ কয়েকটা জায়গায় ডাটা কালেকশন করে আমরাও দেখতে পেয়েছি যে হ্যাঁ, দারিদ্র্যের হার অধিক পরিমাণ বেড়ে গেছে। বিশেষ করে যারা ডেইলি ইনকামের উপরে যারা নির্ভর ছিল, এই সকল মানুষগুলোর ইনকাম একেবারেই শূন্য লেভেলে চলে এসেছে। তো এই জায়গায় এদেরকে যদি এই বাজেটে অন্তর্ভুক্ত আমরা করতে পারি নাই, বা জানি না এই জায়গাটা কিভাবে হবে, এদেরকে যদি আমরা অন্তর্ভুক্ত না করতে পারি এবং এদের কথা যদি না ভাবি, তাহলে অবশ্যই আমরা মনে করি যে আমাদের যে পরিমাণ অর্থনৈতিক ক্ষতি হবে তার চাইতে বড় একটি মানবিক বিপর্যয় হয়ে আসবে। তাহলে এই মানবিক বিপর্যয় রোধের জন্য অবশ্যই এই জায়গাতে মনোযোগ দিতে হবে। এবং আমরা যে আজকে ডেফিসিট বাজেটের কথা শুনছি, দেখছি যে বাজেটে ঘোষণা করা হয়েছে একটি ডেফিসিট বাজেট। হ্যাঁ, এই বাজেটটি অত্যন্ত ফলপ্রসূ এই জন্যই যে অবশ্যই ডেফিসিট থাকবে, কিন্তু এই সাথে সাথে আমাদের এখনই ভাবতে হবে যে সোর্সেস অফ ফাইন্যান্সটা কোথায় থেকে আসবে, এর দিকগুলো আমাদের এখনই মেইন স্ট্রিম থেকে শুরু করে আমরা সবাই আলোচনার মাধ্যমে এটাও খুঁজে বের করে নিয়ে আসতে হবে। কারণ আমরা যদি এই ডেফিসিট বাজেটের এই সোর্সেস অফ ফাইন্যান্সটা যদি অ্যালোকেট না করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা একটা বিপর্যয়ের মুখে পড়ে যেতে পারি। এবং রাইট টু ফুড বাংলাদেশ যে সুপারিশগুলো প্রদান করেছে, আমি মনে করি যে এই সুপারিশগুলো এই জাতির এই করোনা পরিস্থিতিতে আমি মনে করি এই সুপারিশগুলো অত্যন্ত ফলপ্রসূ, এবং এই সুপারিশগুলো কার্যকর করতে হলে অবশ্যই আমাদের এই বাজেটের ইমপ্লিমেন্টেশন অবশ্যই দেখতে হবে। এবং সেই সাথে আমি আরেকটু বিষয় জোর দিয়ে বলতে চাই যে এই বিষয়টি অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা থেকে শুরু করে মাঠ পর্যন্ত অবশ্যই বাজেটের যে বরাদ্দ আছে, বিশেষ করে সামাজিক সুরক্ষা খাতে বাজেটের প্রত্যেকটি পয়সা, একটি পয়সাও যেন কোনোভাবেই দুর্নীতিতে যুক্ত না হয়। বাবু, শেষ করতে হবে এই বলে আমি এখানে শেষ করতে চাই। ধন্যবাদ। আচ্ছা, আপনাকে ধন্যবাদ অনেক। এবার আমি আহ্বান জানাচ্ছি আমাদের হ্যাঁ, এই মানে সাংবাদিকদেরও একটা রিকোয়েস্ট আছে। আর আমরা রাইট টু ফুডের পক্ষ থেকে তো কিনোটটা দিলাম, বাকি যারা আছে তাদের কথাও শুনবো, কিন্তু আমরা মানে যারা আমাদের সম্মানিত গেস্ট হিসেবে উপস্থিত আছেন আমি আসছি হ্যাঁ, তাদের আলোচনা মানে একটু করে দেন, আমরা আবার রাইট টু ফুডে মানে যাবো আর কি। আচ্ছা, এই জায়গায় আমি আরেকজনকে দিতে চাচ্ছি একটু, সেটা হচ্ছে যে মানে 3 মিনিটের জন্য আমাদের একজন বিভাগীয় প্রতিনিধি আছেন, 2 জন আছেন, তার মধ্যে হারুনুর রশিদ লাল ভাই, উনি কুড়িগ্রামে থাকেন, ওনার বাড়ি। খাদ্য অধিকার বাংলাদেশের রংপুর বিভাগীয় প্রতিনিধি, আবার কি বলে আপনার সলিডারিটি নামে একটি সংগঠনের উনি নির্বাহী পরিচালক। আমি লাল ভাইকে বলবো পরে বাড়তি বলার সুযোগ থাকলে বলবেন, আপনাদের পরিস্থিতি একটু বলার জন্য আপনি 3 মিনিট সময় পাবেন। জনাব হারুনুর রশিদ লাল। লাল ভাই, একটু আপনার ডিভাইসটা আনমিউট করে নিতে হবে, মিউট হয়ে আছে। আমি লাল ভাই
আপনার ইয়েটা, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এখন কি ঠিক হয়েছে? হ্যাঁ ঠিক আছে ভাই। ঠিক হয়েছে। হ্যাঁ, কথা বলবো? হ্যাঁ জি 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 আচ্ছা, ধন্যবাদ মাননীয় সভাপতি এবং মহসিন ভাই, অন্যান্য আলোচকগণ। আমি এই কুড়িগ্রামের প্রথম করোনা পরিস্থিতি বলবো যে কুড়িগ্রামে 100-র উপরে মানুষ ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়েছে 9টি উপজেলায়। প্রায় 5-6 জনের বেশি মানুষ মারা গেছে এবং করোনার কারণে ঢাকা সহ সারা দেশে যেসব মানুষ আমাদের এখান থেকে কয়েক লক্ষ মানুষ কাজ করতে যায় তাদের একটা বড় অংশ ফিরে এসেছে, যার ফলে আমাদের এখানে কর্মহীনতাও বেড়েছে এবং এখানে আমাদের দারিদ্রতা দেশের এভারেজে বলছেন যে করোনা নতুন করে দারিদ্রতা 40% বৃদ্ধি করছে, কুড়িগ্রামের ক্ষেত্রে আরো বেশি হবে। কারণ ওই মানুষদের কাজ ছিল তারা আরো বেশি বাইরের মধ্যেই ছিল, কিন্তু কুড়িগ্রামে ছিল না। কুড়িগ্রাম এমনিতেই দারিদ্রতার মধ্যে থাকে, তার উপরে ওই অংশটা যুক্ত হয়ে এটা আরো বেড়ে গেছে, এই একটা সমস্যা। আর বাজেটের উপরে আমি যেটা বলবো যে বাজেট সামগ্রিকভাবে আমাদের জন্য একটা সামাজিক সুরক্ষা খাতে একটা মোটামুটি সন্তোষজনক একটা পরিস্থিতি বিরাজ করছে, ক্ষেত্র বিশেষে পার্থক্য আছে। তবে একটা কথা এখানে মহসিন ভাই বলেছে, আমি বিষয়টা বলে নেই, কুড়িগ্রামের মানুষের গৃহহীনের সংখ্যাটা অনেক বেশি এবং কুড়িগ্রামের মানুষের গৃহ প্রয়োজন। অতএব এখানে যে নতুন করে একটা বাজেট হয়েছে এই মুজিব বর্ষের সুযোগেই, এই বাজেটটা যাতে খুব একটা কমে না যায় কোনো কারণে বাজেট অ্যাডজাস্টমেন্ট করতে গিয়ে, সেটাও আবার লক্ষ্য রাখতে হবে। আবার একদিকে যেমন এটা বাজেটটা হঠাৎ করে হয়তো হওয়ার জন্য এই মুহূর্তে খাদ্য নিরাপত্তা যেমন জরুরি প্রয়োজন, তেমনি গৃহ প্রয়োজন, পাশাপাশি দেখতে হবে জীবনও দরকার, জীবিকাও দরকার, আশ্রয়ও দরকার, চিকিৎসাও দরকার। এই 4টা জিনিসই এখন জরুরি পরিস্থিতি কুড়িগ্রাম বা এই অঞ্চলের মানুষের জন্য। তা আমি যে নগরের যে কথা বলছেন আপনি, ঢাকা নগরের যে দারিদ্রতার একটা বিষয় আলোচনায় আনছেন, আমাদের এখানেও 3টি পৌরসভা আছে এই নগর অঞ্চলে বরাদ্দ অপেক্ষাকৃত কম। এই পৌরসভাগুলিতেও কিন্তু সেই জন্য বরাদ্দের জায়গাটা একটু বিবেচনায় নিতে হবে। আর ইউনিয়ন পরিষদগুলির জনগণের তুলনায় মানে সেটা বরাদ্দ কম। আর ভিজিডি অন্যান্য ক্ষেত্রে যে বরাদ্দগুলি নতুন করে দিয়েছে, সেই ক্ষেত্রে গ্রামে শহরে ওএমএস এর স্বল্প মূল্যে আমরা হয়তো চাল পাই, কিন্তু গ্রামে খুব একটা পাওয়া যায় না। এই জায়গাগুলি যে 739 কোটি টাকা বরাদ্দ আছে এখানে, এগুলিতে যে দুর্নীতি হয় এটা কঠোরভাবে প্রতিরোধ করতে হবে এবং এটা গ্রামেও যাতে স্বল্প মূল্যে দেওয়া যায়, তাহলে এটাও উপকৃত করবে মানুষকে। আর আমি আরেকটা জিনিস এখানে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের এই বাজেটের ক্ষেত্রে যে মোট বরাদ্দ, এটা স্যার ভালো বলতে পারবেন, যে আমরা 5,68,000 কোটি টাকার একটা বাজেট নির্ধারণ করেছি, এটা ভালো, কিন্তু এর ক্ষেত্রে প্রায় 1.99 লক্ষ কোটি টাকা আমাদের ইনকামের বাইরের টাকা, এটা ঘাটতি। এই ঘাটতির জন্য আমরা কোনো আলোচনা এখানে উত্থাপন করি নাই যে এটা কিভাবে আমরা পূরণ করতে পারবো, তার সোর্স কি হবে, সেই জায়গাটা আমাদের জন্য প্রয়োজন। কারণ অনেক বড় ঘাটতি বছর বছর টেনে নিয়ে গেলে বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে সমস্যা হয়, বিশেষ করে দরিদ্র অঞ্চলে এইটা চাপ পড়ে বেশি, কারণ তাদের কোনো সম্পত্তি থাকে না এবং বাজেটের মানে ঘাটতিটা তাদের ঘাড়ে নিয়ে যে তাদের মধ্যে চাপিয়ে দেওয়া হয়, এর ফলে ওই এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আমাদের ক্ষেত্রে সেই জায়গাটা একটু বিবেচনায় নিতে হবে। ধন্যবাদ লাল ভাই। বাজেট ঘাটতির আপনাকে ধন্যবাদ। আসলে বাজেট ঘাটতির বিষয়ে অর্থমন্ত্রী বক্তব্য দিয়েছেন আর যত গবেষণা সংস্থা সবাই বলছে, কিন্তু ঝুঁকি নিয়েই অগ্রসর হতে হবে, সে কথা আমি শুরুতেই বলেছি পটভূমিতে, যে অর্থমন্ত্রী বলেছেন যে এটা দেখা হবে। উনি আরেকটা কথাও বলেছেন, আমরা জানি না এখনো, যেটা হচ্ছে যে বিনিয়োগ এই বছর বেশি হবে, কিন্তু কেউ জানে না কিভাবে হবে, কোথা থেকে হবে, সেই বিষয়টা আমরা আর এটা বেশি আলোচনা করতে চাই না আর কি। আপনার মতামতের জন্য ধন্যবাদ। এবার আমি অনুরোধ করব আমাদের অতিথি, ওনার পরিচয় দেওয়ার আমার মনে হয় কোনো প্রয়োজন নেই, এবং খাদ্য অধিকার বাংলাদেশের প্রায় অনেক প্রোগ্রামেই উনি থাকেন আর কি, ডক্টর নাজদিন আহমেদ, সিনিয়র রিসার্চ ফেলো, বিআইডিএস। আমি অনুরোধ করব আপনার বক্তব্য বলার জন্য।
জি, ধন্যবাদ। আমি সময়ের সংক্ষিপ্তের জন্য আলাদা করে অ্যাড্রেস করছি না। খলিকুজ্জামান স্যারকে সুস্থ দেখতে পাচ্ছি, ভালো লাগছে, এবং অন্যদেরকেও সুস্থ দেখে ভালো লাগছে। আমি খুব দ্রুতই বলবো, মহসিন ভাই যে উপস্থাপনাটা দিয়েছেন তার সাথে দ্বিমত করার অবকাশ নাই, সেগুলো রিপিট না করে আমি দুই একটা বিষয় বলি। প্রতি বছরই আমাদের সামাজিক সুরক্ষা বা নিরাপত্তা কর্মসূচিতে আমরা বলে থাকি যে পেনশনের যে অ্যালোকেশনটা সেটা কেন এটার মধ্যে অন্তর্ভুক্ত, বিশেষ করে যে যারা উচ্চ পদ থেকে অবসর নেয় তাদেরটা। তো সেখানে আমাদের একটা প্রশ্ন থাকে। তো স্বাভাবিকভাবে সামাজিক নিরাপত্তা বা সুরক্ষা বলতে আমরা যে জিনিসটা বুঝি যে দরিদ্র অসহায় মানুষকে সহায়তা দেওয়ার জন্য যে সাহায্য, কিংবা তাদের আগামীর এগিয়ে যাওয়ার জন্য আমরা যদি বৃত্তি বা উপবৃত্তির কথা বলি, কিন্তু কিছু কিছু জায়গায় আমাদের মনে সবসময় প্রশ্ন দাঁড়ায় যেটা সামাজিক সুরক্ষা কর্মসূচির অংশ কিনা। সেই একইভাবে এবছরও যে 14,000 কোটি টাকার বাড়তি বরাদ্দ, সেখানে কিন্তু আমরা লক্ষ্য করছি যে গত বছর থেকেই বোধহয় এটা শুরু হয়েছে যে সঞ্চয়পত্রের সুদে ওল্ড মানে পেনশন স্কিম যেটা আছে, এবং সম্ভবত নারীদের জন্য যে পারিবারিক সঞ্চয়পত্র যেটা কেনা যায়, নারী এবং বয়স্করা কিনতে পারেন, সেইটার যে ইন্টারেস্ট হয় সেই ইন্টারেস্টটা সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ করা হয়েছে, যেটা এইভাবে চিন্তা করলে যে যারা এতখানি সঞ্চয় করতে পারেন, কারণ মিনিমাম তো 50,000 টাকা, তার নিচে সঞ্চয়পত্র কেনা যায় না, সেইখানে এটা কি সুরক্ষা কিনা, জিনিসটা ভালো কিন্তু সুরক্ষা কিনা প্রশ্ন জাগে। একইভাবে এবছর দেখবেন যে ক্ষুদ্র কুটির শিল্পের যে সুদে সাপোর্ট দেওয়া হচ্ছে, ইন্টারেস্টে যে ভর্তুকি দিচ্ছে, সেই 3,000 কোটি টাকা এখানে অন্তর্ভুক্ত হয়েছে। এমনকি আমি না হয় ধরে নিলাম পিকেএসএফ, পল্লী সঞ্চয় ব্যাংক, এদের মাধ্যমে যে 2,000 কোটি টাকা, কর্মসহায়ক ব্যাংক এবং প্রবাসী কল্যাণ ব্যাংক, তার মাধ্যমে যে 2,000 কোটি টাকা সেটাও এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে, যদিও সেটা ঋণ, আসলে রিফাইন্যান্সিং হবে, ঋণ হিসেবে যাবে। এবং একইভাবে আপনি দেখেন যে বাণিজ্যিক ব্যাংক সমূহের যে তারা যে 2 মাসের সুদটা স্থগিত করার ফলে বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য যে ইন্টারেস্ট, তার একটা অংশ সরকার ইন্টারেস্ট সাপোর্ট হিসেবে ব্যাংকগুলোকে দিয়ে দিবে, কারণ ব্যাংকগুলো এই 2 মাসের সুদ স্থগিত করেছিল মার্চ এবং এপ্রিলের বিভিন্ন সংস্থার জন্য। সেই 2,000 কোটি টাকাও কিন্তু সামাজিক সুরক্ষা খাতের মধ্যে এসেছে। তো সুদের যে সুবিধাটা, এটা কিন্তু সবাই পেয়েছে, মানে এটা সব শিল্প উদ্যোক্তা পেয়েছেন, সেটার একটা অংশ সরকার ব্যাংক মানে সেটার একটা অংশ সরকার দিয়ে দিচ্ছে, কারণ ব্যাংকগুলো যেহেতু 2 মাস স্থগিত রেখেছে। ফলে এইগুলোকে ঠিক আমরা যেভাবে এই মুহূর্তে মানুষের জীবন বাঁচানোর জন্য, কিংবা এই মুহূর্তে যাতে কর্মহীন হয়ে মানুষ একেবারে মানবেতর পরিস্থিতিতে পড়ে না যায়, সেই জায়গায় আসলে সরাসরি এগুলোর ভূমিকা কতখানি একটু প্রশ্ন আসতে পারে। তবে কেউ বলতে পারেন যে হ্যাঁ, এটা দিয়ে তো শিল্প কলকারখানা বেঁচে থাকলে সাধারণ মানুষেরই উপকার, কিন্তু সেই সুরক্ষাটা আমরা দেখতে পাই কিনা, কারণ আমরা অনেক বড় শিল্প তাদেরকেও দেখছি যে তারা সাপোর্ট নেয়ার পরে কর্মী ছাঁটাই করে দেওয়ার উদ্যোগ নিচ্ছেন। কাজেই আমরা যে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় এবারের যে বৃদ্ধিটা বলছি, সেখানে ডেফিনেটলি 11.5 লক্ষের মতো নতুন সুবিধাভোগী, এটা প্রশংসনীয়, কিন্তু একই সাথে এই যে কিছু জিনিস অন্তর্ভুক্ত হয়েছে, এমনকি কৃষি ভর্তুকির 1,000 সামথিং কোটি টাকাও কিন্তু এই সামাজিক সুরক্ষার মধ্যে নিয়ে আসা হয়েছে। কাজেই আমাদেরকে একটু, এমনকি ওই যে কৃষির যে পুনঃ অর্থায়ন স্কিম, সেগুলোকে এর মধ্যে আনা হয়েছে। সেই কারণে আমি মনে করি যে এই জায়গাগুলো কিন্তু আসলে সেই মানে সবগুলো যে আমরা যেভাবে সামাজিক নিরাপত্তা বলতে একেবারে সাপোর্ট, ডাইরেক্ট ট্রান্সফার বুঝি, এখানে কিন্তু সবকিছু সেই ট্রান্সফার নয়, এর একটা অংশ ঋণ হিসেবে যাচ্ছে, এবং ঋণের সুদের সাপোর্ট হিসেবে সরকার সেটা দিচ্ছেন। কাজে এই জায়গায় সরাসরি খাদ্য সহায়তা, যেটা 50 লক্ষ পরিবারকে দেওয়া হচ্ছে নগদ সহায়তা, সেটা ছাড়া বাকি কিছু কর্মসূচিতে বৃদ্ধি হওয়া ছাড়া বাকিগুলো কিন্তু একটু ইনডিরেক্টলি যাচ্ছে, এটা আমাদের এটা আমাদের বুঝতে হবে আর কি। আর আমার যেটা মনে হয়েছে, সামাজিক সুরক্ষা কর্মসূচির পুরনো সমস্যাগুলো এখনো বিদ্যমান, যেগুলো আমরা দুর্নীতি বা এসবের কারণে বলি, তার পাশাপাশি সামাজিক সুরক্ষাতে আমাদের যেগুলো পুরান কর্মসূচির মধ্যে যেগুলো ইফেক্টিভ খুব, যেমন কর্মসৃষ্টি প্রোগ্রাম, যেটা সরকারের প্রতি বছরই থাকে লিন সিজনের জন্য, এই কর্মসৃষ্টি প্রোগ্রামটা আমি মনে করি যে শহরাঞ্চলের জন্য এবার যে কিছু না কিছু কাজ তৈরি করে মানুষকে ইনভলভ করা, সেইটা বোধহয় চিন্তা করে দেখা যেতে পারে। কারণ শুধুমাত্র টাকা ট্রান্সফার নয়, একটা কথা বলে শেষ করবো যে আইডি কার্ডের কথা বলা হয়েছে, যেটা ন্যাশনাল আইডি কার্ড, সেটা যাদের আইডি কার্ড আছে তারাও
সমস্যায় পড়ছে। আমি দেখেছি যে দোকান মালিক সমিতি তাদের একটা কাজের মধ্যে দেখলাম, তারা যখন ঢাকা শহরের মার্কেটগুলো বন্ধ ছিল সেখানে ধরেন যারা গার্ড দারোয়ান হিসেবে কাজ করে তাদের কিন্তু ন্যাশনাল আইডি আছে, কিন্তু সাহায্যটা দেয়া হচ্ছে এলাকা ভিত্তিতে। ফলে ওনার ন্যাশনাল আইডি হয়তো রংপুরের ঠিকানা, তাকে এই ঢাকা শহরের এই সাহায্যের মধ্যে আনা যাচ্ছে না, বিকজ তার ঠিকানাটা হচ্ছে রংপুরে। ফলে উনি থাকেন ঢাকায় সবকিছু, কিন্তু যেহেতু তার আইডি কার্ডে ঠিকানা ওখানে আছে, তার বর্তমান যে এলাকায় সেটার মধ্যে তাকে গণায় ধরা হচ্ছে না। সুতরাং এই জায়গাটায় মেকানিজমটা পরিবর্তন করতে হবে যে যে যেখানে আছে, কারণ উনি তো সাহায্য নেওয়ার জন্য রংপুর যাবেন না, উনি ঢাকায় থাকলে ঢাকাতেই তাকে সাহায্য নেওয়ার ব্যবস্থা করে দিতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর নাজনীন, উনি খুব সুনির্দিষ্টভাবে কয়েকটি বিষয় বলেছেন আর কি। আমরা আর একজন অতিথির কাছ থেকে শুনে পরে আবার একটু দিকে যাব। আমাদের আজকের আলোচনায় বা খাদ্য অধিকার বাংলাদেশের আলোচনায় প্রথম এসছেন উনি। না, আগেও এসছে ভাই। হ্যাঁ, আগে এসছে এগ্রিকালচার নিয়ে আলোচনা করতে, বিদিশা আপা। হ্যাঁ আচ্ছা, না আমি বিদিশা আপাকে বলছি না, হ্যাঁ ডক্টর এ কে এনামুল হক, অধ্যাপক, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। উনি আগে অনেকদিন থেকে, আমি যতটুকু জেনেছি উনি অনেকদিন থেকেই সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিয়ে কাজ করছেন। সম্মানিত অতিথি, আপনাকে অনুরোধ করছি আপনার বক্তব্য উপস্থাপনের জন্য। ডক্টর এ কে এনামুল হক। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। উপস্থিত সবাইকে ধন্যবাদ, অনেককেই ভালোভাবে দেখছি। বিশেষ করে আজকের সভাপতি ডক্টর খলিকুজ্জামান বয়স্ক লোক, সুতরাং আমরা সেভাবে চিন্তা করলে যে উনি স্বাস্থ্য ভালো, ভালো লাগছে দেখে। আলোচনার অনেকগুলো জিনিস হয়ে গেছে, বিশেষ করে নাজনীন অনেকগুলো পরিষ্কার কথা বলছে, প্রথম উপস্থাপনায় অনেকগুলো বিষয় আসছে। আমি কয়েকটা বিষয় নিয়ে একটু মনে করি যে আমাদের খোলাসা হওয়া দরকার। আমার কাছে মনে হচ্ছে যে সরকারের কাছে যে মূল বক্তব্যটা যারা ছিল অর্থমন্ত্রীর, যে এটা আসলে আপৎকালীন, এটা এমন একটা বাজেট, মানুষের জন্য বাজেট, এটা আয় দেখে ব্যয় করা উচিত না। আমি মোটামুটি একমত, কারণ এটা অনেকটা যুদ্ধকালীন অবস্থা। এই মুহূর্তে আপনি আয় নিয়ে খুব একটা চিন্তা করবেন না, তবে আপনার ব্যয়ের ব্যাপারে সাবধান হতে হবে। সেই ক্ষেত্রে সামাজিক নিরাপত্তাটা একটা বিশাল ইস্যু, এই কারণে যে যদি এভাবে চিন্তা করেন যে আমরা এমনিতেই প্রায় 1 কোটি পরিবার দরিদ্র, তার সাথে যদি আরো 1 কোটি অ্যাড হয় মিনিমাম, তাহলে প্রায় 2 কোটি পরিবারের ব্যবস্থা রাখতে হবে। তো সেই হিসাবে যখন আপনি বাজেটকে দেখবেন বা চিন্তা করবেন, তখন আপনি দেখবেন যে ব্যাপক কোনো পরিবর্তন আপনার কাছে চোখে ধরা পড়বে না। অ্যাটলিস্ট আমার কাছে মনে হয়েছে যে তা হয় না, যদিও সদিচ্ছার কোনো অভাব ছিল না। এবং এর মূল কারণ হয়তোবা যে আমরা যেভাবে বাজেট তৈরি করি অন্যান্য বছরের মতো এবারও তাই হয়েছে। মার্চ মাসে বাজেট মোটামুটি রেডি হয়ে গেছে, এপ্রিল মে মাসে এগুলো সব এক ধরনের কি বলা যাবে রিভাইজড হয়েছে, বাট নতুন কোনো পরিবর্তন আসে নাই। কারণটা বললাম যে আপনি দেখেন খরচের খাতায় এক্সট্রিম পোর, আরবান পোর, যে ইস্যুগুলো আমরা জানি, অলরেডি গভর্নমেন্ট অনেকগুলো কাজ করেছে, কিন্তু তার সাথে এই বাজেটের খুব একটা সংস্পর্শ নাই। আমার কাছে মনে হচ্ছে যে আমাদের বাজেট প্রণেতা যারা, সেই প্রসেসটা এখনো গতানুগতিক আছে। আমি যতটা সবাই মনে করেন যে বাজেট দিয়ে আমি পরিবর্তন করতে পারবো, আমি মনে করি না। সেটা হচ্ছে বাজেট খরচ হবে মার্চ মাসে আগামী বছরে, মানে আমাদের খরচের যে হিসাব সেটা হচ্ছে বাজেট হবে, নতুন যা কিছুই করতে যাবেন এটা খরচ হতে হতে ডিসেম্বরের পরে। যে কারণে আপনি দেখতে পাচ্ছেন যে গৃহ নির্মাণের ক্ষেত্রে আমরা মাত্র 25 কোটি টাকা খরচ করতে পারছি, কারণ মার্চে করোনা চলে আসছে। করোনা চলে আসার পরে আর গৃহ নির্মাণ হয় নাই, খরচ আর করতে পারিনি। সুতরাং সেই অবস্থায় এই বাজেট দ্বারা আমাদের আগামী 4-5 মাস ম্যাক্সিমাম যদি ধরেন, এখানে আমাদের ম্যাক্সিমাম খরচ করতে, এই খরচগুলো যদি তাকান তাহলে আপনি বাজেটে খুব বিশেষ কিছু দেখতে পাবেন না। সদিচ্ছার অভাব না, আমি এটা বলবো, সেটা কিছু না। এবং এটা আমার কাছে মনে হচ্ছে আমাদের ব্যর্থতাটা আমাদের সিস্টেমের ব্যর্থতা। মানে আমি মনে করি না সরকারের সদিচ্ছার ব্যর্থতা, আমাদের যে সিস্টেম আছে এখানে এগুলো রেসপন্স করার মতো ব্যবস্থা নাই। আমরা যেভাবে খরচগুলোকে দেখি, আপনি যদি চিন্তা করেন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, আপনি যদি পার হেড খরচ হিসাব করেন, শুধু করোনার 10,000 কোটি টাকা যদি হিসাব করেন, যদি 1 কোটি লোককেও দেন তাহলে আপনি মাত্র 1,000 টাকা দিচ্ছেন। যদি এই মুহূর্তে সরকারের প্রধান দায়িত্ব, আমি আপনার সাথে একমত বিশেষ করে উপস্থাপকের সাথে,
যে এখন এই মুহূর্তে স্বাস্থ্যগত খাতে যে খরচটা হবে জনগণের, বিশেষ করে গরিব জনগণের, তাদের এই স্বাস্থ্য খাতে প্রণোদনা দরকার। এবং এটা তার হাতে না দিলেও দিতে পারতেন, আপনি বলতে পারতেন যে যত ধরনের টেস্ট হবে টেস্টের খরচগুলো আমরা দেব। এটাকে আপনি কোন কোন খাতে খরচ দেখাবেন সেটা আমার কাছে ইম্পর্টেন্ট না, বলা উচিত ছিল যে হ্যাঁ আমি চিকিৎসার জন্য এই খরচগুলো সরকার বেয়ার করবে। এবং এটা খুব ইম্পর্টেন্ট, আমার কাছে মনে হচ্ছিল পজিটিভ স্টেপ করা যেত। এটার জন্য যে খরচ আমরা অলরেডি 1 লক্ষ কোটি টাকার মতো বিভিন্ন প্রণোদনা দিয়েছি, যার বিশাল অংশ চলে যাবে সামাজিক অন্যান্য খাতে, কিন্তু এই খাতে যদি আপনি দিতে পারতেন তাহলে প্রচুর লোকের উপকার হতো। আমি মনে করি সেটা একটা দিক যেটা আমাদের চিন্তা করা উচিত ছিল। খাদ্য নিরাপত্তার দিকে আরবান পোর ইজ এ মেজর ইস্যু, যার জন্য দেখছেন যে যখনই কলকারখানা বন্ধ হচ্ছে লক্ষ লক্ষ লোক গ্রামে চলে যাচ্ছে। এটা শুধু খাদ্য না, বাসস্থান নিরাপত্তা, শহরে থাকা মানে হচ্ছে তার প্রোডাকশন সিস্টেমের সাথে কোনো ব্যবস্থা নাই, সে যদি ইনকাম না করতে পারে সে খেতে পারবে না। এই লোকগুলোকে ব্যবস্থার জন্য যদি আপনি ব্যবস্থা না দেন তাহলে, যেটা ডক্টর নাজনীন বললেন যে আমি ঢাকায় থাকি কিন্তু আমার রংপুরে আমার আইডি, তাহলে আমাকে দৌড়াতে হবে রংপুরে আমার খাদ্যের নিরাপত্তার সহায়তা নেওয়ার জন্য। সুতরাং এই সিস্টেমের একটা পরিবর্তন আনা করা যেটা বাজেটের বিষয় না, বাট এটা সামাজিকভাবে আমাদের চিন্তা করা উচিত যে আমরা কিভাবে এটাকে করব। অবশ্যই আমার আইডি অন্য জায়গায় হতে পারে, কিন্তু আমি ঢাকায় থাকতে পারি, চট্টগ্রামে থাকতে পারি। আমি যদি চট্টগ্রামে থাকি সেখান থেকে আমি কেন নিতে পারবো না? যেহেতু আমরা সব ডিজিটাল বাংলাদেশের কথা বলছি এবং আসলে এগুলো ডিজিটাইজ, তাহলে আমি এক জায়গায় রেজিস্টার হলে আরেক জায়গায় আমার নাম থাকবে না। এটা খুব ডিফিকাল্ট ইস্যু না। আমাকে বলা হয় আমি এখানে রেজিস্টার্ড হই, আরেক জায়গায় নাম থাকবে না, সুতরাং আমি সেভাবে কাজটা করে ফেলতে পারতাম। এই যে চিন্তাটা আমার কাছে মনে হচ্ছে পুশ করা উচিত, কারণ প্রচুর লোক শহরে দরিদ্র অবস্থা, এবং যখনই আপনি দেখবেন যে কলকারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে লোকজন কিন্তু গ্রামে চলে যাবে। এই যে গ্রামে যাওয়ার যে প্রবণতাটার জন্য আমরা অনেকেই বলছি যে করোনার সময় মানুষ কেন গ্রামে যাচ্ছে, মানুষ তো গ্রামে না গিয়ে পারবে না, নিরাপত্তা যা ব্যবস্থা আছে সবই গ্রামে। আপনি শহরে সে ব্যবস্থাটাকে স্পষ্ট করেন নাই, এবং স্পষ্ট করলেও আপনি যেটা করছেন সেটা হচ্ছে রাস্তার উপরে। আপনি যেটা করছেন রাস্তার উপরে এই সেন্সে যে রাস্তার উপরে দিচ্ছেন, আপনি আসলে আইডি কার্ড ধরে দেওয়ার চেষ্টা করেন। বহু লোকের আইডি কার্ড আছে, আইডি কার্ডের লোকজন নার সংখ্যা যে খুব বেশি তা না, কিন্তু আইডি কার্ড প্রতি ফ্যামিলিতে এখন আছে, যেহেতু মোবাইলের পেনেট্রেশন প্রায় 16 কোটি হয়ে গেছে, অতএব প্রচুর লোকের আইডি কার্ড আছে। তাদেরকে আইডি কার্ড ধরে ব্যবস্থাটা করেন, এবং সেটা আমার কাছে মনে হয় ইম্পর্টেন্ট। আমি মনে করি সামাজিক নিরাপত্তার আরেকটা দিক হচ্ছে যেটাকে আপনি আলোচনা করছেন আলোচনা শুরুতে, সেটা হচ্ছে যে আমি যদি প্রিভেন্ট করতে পারি, মানে আমরা যদি আজকে করোনাকে চিন্তা করি, এটা আরো ধরে নেন 5-6 মাস আমাদেরকে ভোগাবে, 1 বছরও ভোগাতে পারে। যদি এতদিন ভোগায়, আপনি শুধুমাত্র ভাতা দিয়ে এই জনগোষ্ঠীকে রক্ষা করতে পারবেন না। এটা খুব ডিফিকাল্ট ইস্যু। সেটা চিন্তা করে যদি আমি এখনই করতে পারি, তাহলে আমাকে চিন্তা করা উচিত যে আমি কিভাবে লোকজনকে কর্মে ফিরাতে পারি। এবং কর্মে ফেরানোর একটা বিশাল কাজ হচ্ছে যে মানুষের আচরণ বদলানো। আমি এখনো মনে করি মানুষকে আচরণ বদলাতে গেলে সামাজিক সম্পৃক্ততা লাগবে। আপনি যেটা এখানে উল্লেখ করছেন যে, এবং এটা ইম্পর্টেন্ট এই কারণে যেটাও নিরাপত্তার অংশ। আমি যে শুধু খাদ্য নিরাপত্তা দিতে পারবো খাদ্য দিয়ে তা না, যদি ইনকামে নিরাপত্তা না দিতে পারি, এবং আগামী যদি 1 বছর আপনি তাকে কাজে আনতে না পারেন, অথবা আজকে কাজ দেবেন 2 সপ্তাহ পরে বন্ধ করবেন, এরকম একটা অনিশ্চয়তার মধ্যে রাখেন, তাহলে অবস্থা দিনে দিনে আরো খারাপ হবে। তাহলে আপনার পরিবর্তন আনতে হবে মানুষের সামাজিক আচরণে। মানুষ যখন ঘর থেকে বেরোবে সে কিভাবে বেরোবে, এবং এখানে আমাদের ভালো দৃষ্টান্ত হচ্ছে আমাদের সামাজিক নিরাপত্তার অন্যান্য কাজে আমাদের এনজিওদের কার্যক্রম। আমরা দক্ষিণ এশিয়াতে অনেক উন্নত দেশ, এই যে ভালো হচ্ছে মূল কারণ ছিল আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমাদের এনজিওদের অনেকগুলো কাজ যারা গ্রাম পর্যায়ে আসছে তাদেরকে সম্পৃক্ত করে আপনি সামাজিক আচরণ, স্বাস্থ্যগত সুরক্ষার আচরণ, এটা যদি তাড়াতাড়ি ব্যবস্থা না করেন তাহলে আপনি কলকারখানায় লোক আনতে পারবেন না। আমরা যদি ধরে নেই যদি যে আগামী 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে অথবা হার্ড লকডাউনের পরে আপনি আবার মানুষ ফিরে আসবে। আপনি চীনকে দেখুন, আজকে চীনে আবার ফেরত আসছে, করোনার ওয়েভ অনেকবার আছে, এবং এখন পর্যন্ত যত সব আলোচনা হচ্ছে গ্লোবালি কোথাও কেউ বলতে পারছে না যে কবে এটা শেষ হবে। সুতরাং আমি ধরে নিচ্ছি 1 বছর থেকে 2 বছর সময়ের মধ্যে যদি থাকে
আপনাকে আসলে সকল জিনিস শুধু খাদ্য দিলেই হবে না, খাদ্য উৎপাদন করতে হবে, বিতরণ ব্যবস্থা রাখতে হবে, অতএব মানুষ বেরোবে। মানুষকে বের করতে না পারলে কাজটা হবে না। তাহলে কি করতে হবে? মানুষকে সঠিকভাবে বের করতে হবে। এবং আমাদের যেহেতু ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, আমাদের দায়িত্ব হবে সেইভাবে আনা যাতে মানুষ সুরক্ষা রেখে আসতে পারে। এটার জন্য যে মূল্যবোধ পরিবর্তন আনা দরকার, সেটা আমাদের মনে হয় কার্যক্রমে এক্ষুনি আনা উচিত। তা না হলে দিনে দিনে অবস্থা খারাপ হবে। দিনে দিনে অবস্থা খারাপ হবে, আমি মনে করি যেটা আমাদের চিন্তার বিষয়। আমি এখনো মনে করি একসময় এনজিওরা শিক্ষা স্বাস্থ্য বিষয়ে প্রচুর কাজ করেছে, বিশেষ করে নারীর অধিকারের কাজ করেছে। এখন স্বাস্থ্য বিষয়ে সুরক্ষার বিষয়ে কার্যক্রমে আসা উচিত। এনজিওদের ক্ষেত্রে যে কাজটা অসুবিধা ছিল সেটা হচ্ছে আগে বিদেশিদের সাহায্য ছিল, এখন এ সমস্ত জায়গায় বিদেশি সাহায্য খুব একটা পাবেন না। অতএব সরকারকে উদ্যোগী হয়ে এই কাজে সম্পৃক্ত করা উচিত। আমি জানি ডক্টর খালিকুজ্জামান এখানে আছেন এবং অনেকগুলো এনজিওদের সাথে জড়িত। এনজিও গুলোর মাইক্রো ফাইন্যান্সের যে কার্যক্রম আছে গ্রামে গ্রামে, শহরে অতটা নাই। সুতরাং শহরে মাইক্রো ফাইন্যান্স দিয়ে কাজ করবেন না, কিন্তু আগে আপনি সামাজিক চেতনাটা বদলাতে হবে যাতে শহরে বেরোলে নগরে বেরোলে মানুষ এটা করতে পারে। দ্বিতীয় জিনিসটা যেটা সরকার করছে আমি একমত, সেটা হচ্ছে সকলে যেন একসাথে না বের হয়। সেই জন্য আপনি অর্গানাইজড ওয়েতে বের করবেন লোকজনকে, যে এই কার্যক্রমের জন্য আপনি বেরোতে পারবেন, এই কার্যক্রম বাসায় বসে করেন। এই যে বাসায় বসে কার্যক্রমগুলো মোটামুটি ভাবে স্পষ্ট থাকা উচিত যে এইগুলোর জন্য আপনি বেরোতে পারবেন না। তা না হলে আমাদের ডেন্সিটি অফ পপুলেশন অনেক হাই। ঢাকার ডেন্সিটি অফ পপুলেশন যদি এভাবে চিন্তা করেন যে ঢাকাতে আপনি যদি 2 কোটি লোক ধরেন খুব সহজ হিসাবে, আর ঢাকার যদি আয়তন ধরেন, আয়তন বলতে আমি খালি জায়গার আয়তন বলবো না, যেখানে জনসমাগম আছে সেই জায়গার যদি আয়তন ধরেন, তাহলে প্রতি স্কয়ার কিলোমিটারে অন্তত পক্ষে 1.5 লক্ষ লোক আছে। আপনি যদি 1.5 লক্ষ লোক প্রতি স্কয়ার কিলোমিটারে থাকে এবং তাদের মধ্যে যদি সাধারণভাবে 70% ঘর থেকে বের হয়, তাহলে আপনি কি পরিমাণ লোক দেখতে পাবেন সেটা চিন্তা করেন। যার জন্য দেখবেন এত বন্ধের মধ্যেও আমরা অনেকে বেরোচ্ছি না, তারপরও রাস্তায় জনগণের অভাব নেই। ডেন্সিটি অফ পপুলেশনটা বুঝতে হবে। এরকম ডেন্সলি পপুলেটেড কান্ট্রিতে আমি মনে করি নাগরিকদের সচেতন হওয়া খুব ইম্পর্টেন্ট। এটা না করলে আপনি বেরোতে পারবেন না, আপনি সাময়িকভাবে ঘরবন্দি করে খুব বেশি দিন টিকতে পারবেন না। এটা হচ্ছে আমার প্রথম একটা ইস্যু। দ্বিতীয় যেটা ইস্যু আমি যেটা মনে করি যে খুব একটা পরিবর্তন আমি দেখছি না। আপনি দেখেন বিধবা ভাতা ইভেন বয়স একটু সংক্ষিপ্ত করো, আমাদের শেষ করতে হবে। ওকে, থ্যাংক ইউ। তো দ্বিতীয় জিনিসটা শেষ করে আমি এই কথা বলি যে আমরা যখন ভাতাগুলোকে দেখছি তখন আপনি দেখবেন যে ভাতাগুলোকে যদি গড় আয়ে নেন তাহলে খুব বেশি ভাতা না। অতএব বেড়ে গিয়ে যে খুব বিশাল হয়েছে তা না। অতএব অন্য কার্যক্রম থেকে হয়তো অর্থ বরাদ্দ নিয়ে কাজগুলো করতে হবে। আমি মনে করি সেদিকে চিন্তা করা উচিত। এবং খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে যেটা বললাম যে কর্মসংস্থান নিরাপত্তাটাও ইম্পর্টেন্ট। এটা যদি না করি আমি খুব বেশি দিন এটা নিয়ে টিকতে পারবো না। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর এ কে এনামুল হক। বিষয়ের আরো গভীরে যাওয়ার চেষ্টা করেছেন এবং ওনার মন্তব্য দিয়েছেন, যেগুলো আমি মনে করি যে সবকটি গুরুত্বপূর্ণ। ভাই আজাদ ভাইয়ের একটা মিটিং আছে 12:15টায়। তাহলে তো দিতে হয় এখনই। কি বলে আমাদের এবারে তাহলে আহ্বান জানাচ্ছি, আমি একটু পরে ভাবছিলাম আইসিসিও বাংলাদেশ, খাদ্য অধিকার বাংলাদেশের অন্যতম সহযোগী সংগঠন, সহায়তাকারী সংগঠনও। আইসিসিও বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার এবং খাদ্য অধিকার বাংলাদেশের অন্যতম সহসভাপতি জনাব আবুল কালাম আজাদ। থ্যাংক ইউ মহসিন ভাই আমাকে ফ্লোরটা দেওয়ার জন্য। এখানে শ্রদ্ধেয় স্যারেরা আছে অনেক, হয়তো ওনারা অনেক গম্ভীর বক্তব্য দিবে বাজেট নিয়ে। আমি খুব সংক্ষেপে বলতে চাই যে আমরা জানি যে কোভিড এর নিয়ে অনেক আলোচনা করেছি, আমাদের কর্মসংস্থানের স্ট্যাটাস নিয়ে আলোচনা করেছি, আমাদের আমফান হয়েছে সেটা আমরা জানি সাউথে, বিশেষ করে যশোর, খুলনা, পটুয়াখালী, বরগুনা, এদিকে বাগেরহাট, সাতক্ষীরা। ঠিক সিমিলারলি আমাদের উত্তরবঙ্গে বন্যার পূর্বাভাস আমরা পাচ্ছি। সবকিছু মিলায়ে বাজেটে যে বরাদ্দটা হয়েছে আমি বলবো যে জায়গাটা আসলে একটু আলোকপাত করা দরকার এবং সরকারের দৃষ্টি দেওয়া দরকার যে সুষম বন্টন যেন হয়। আমরা এখানে নাজনীন আপা সহ অনেকেই বলেছে যে আসলে শহরের লোকজনগুলো অনেক সময় বঞ্চিত হয়ে থাকে। আমরা গত মিটিং এও আমরা আলোচনা করেছিলাম যে সুষম বন্টন করার জন্য এবং এক্সাক্ট বেনিফিশিয়ারিদের কাছে পৌঁছানোর জন্য
আমাদের দরকার স্বচ্ছভাবে বেনিফিশিয়ারি সিলেকশন করা। তা আমরা এখন আইসিটিতে যথেষ্ট উন্নতি লাভ করেছি এবং আমরা যথেষ্ট ভালো হয়েছি এইদিকে, এবং আমাদের ইউনিয়ন বা গ্রাম পর্যায়ে আমাদের আইসিটি সার্ভিস আছে। সেই ক্ষেত্রে আমি বলবো স্বচ্ছতা জবাবদিহিতাকে বাড়ানোর জন্য যদি সরকার একটা ডাটাবেস তৈরি করে যেটা গরিব মানুষকে নিয়ে, সেইটাতে আসলে আমার সবকিছু সেটা হলে আমাদের স্বচ্ছতা এবং জবাবদিহিতা অনেক অংশে বৃদ্ধি পাবে। পাশাপাশি আমাদের আমি যেটা পার্সোনালি মনে করি যে হ্যাঁ, এই মুহূর্তে আমাদের খাদ্যের যথেষ্ট যোগান আছে, বিশেষ করে এবারে কৃষিটা অনেক বাম্পার হয়েছে, কিন্তু সামনে যেহেতু আমাদের এখন এগ্রিকালচার ইনপুট ডিস্ট্রিবিউশন চ্যানেলটা ডিসরাপ্টেড হয়েছে, এগ্রিকালচার মার্কেটের ডিসরাপ্টেড হয়েছে, বেচা কেনাটাও আমাদের ফার্মাররা সেইভাবে করতে পারতেছে না। ইন অ্যাডিশন অনেক শহরের লোকজনকে গ্রামে চলে গিয়েছে, চলে যাওয়ার পরে তারা বিভিন্ন ভাবে কর্মহীন হয়ে আছে। তো সেই ক্ষেত্রে এই সোশ্যাল প্রোটেকশনের মাধ্যমে যদি কর্মসংস্থানের অপরচুনিটিকে আমরা বৃদ্ধি করতে পারি, তাহলে আমরা মনে করি যে দেশের অনেক যারা আজকে কোভিড বলি, আজকে আমফান বলি বা বন্যা বলি, সেখান থেকে অনেক ক্ষেত্রে তারা উপকৃত হবে। তা আমার বক্তব্য তো এতটুকুই যে আমাদের অবশ্যই খাদ্য নিশ্চয়তা করতে হবে, আমাদের সুষম বন্টন করতে হবে, কর্মহীন লোকদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, এবং এই কর্মসংস্থানের ব্যবস্থা যেন কৃষি কেন্দ্রিক হয়, যাতে আসলে কৃষি উৎপাদনটা বৃদ্ধি হয়, এবং যেটা আমাদের খাদ্য সহায়তার জন্য ইন ফিউচার যেটা আসতেছে আগামী সিজন, বিশেষ করে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এই সিজনে যেন তারা আমাদের দেশের দরিদ্র মানুষ যাদেরকে খাদ্য নিরাপত্তার সহযোগিতা দরকার, তারা যেন এই খাদ্যটা পায়। আমি জানি সরকারের অনেক লিমিটেশন আছে, সেই লিমিটেশনের মাধ্যমে আমরা যতটা করতে পারি। থ্যাংক ইউ আমাকে ফ্লোর দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ এখানে উপস্থিত স্যারেরা। আপনাকেও ধন্যবাদ জনাব আবুল কালাম আজাদ, এখন ফোকাস করার জন্য, অতি দরিদ্রদের নির্দিষ্ট সময়ে খাদ্য দেওয়ার জন্য। তো এবার আমি আহ্বান জানাবো জনাব আনোয়ার জাহিদ, আমাদের বরিশাল বিভাগীয় প্রতিনিধি এবং আইসিডি এর উপদেষ্টা। জনাব আনোয়ার জাহিদ, জাহিদ ভাই সংক্ষেপে। জাহিদ ভাই একটু আনমিউট করে নিতে হবে। ভাই একটু আনমিউট করেন। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম সবাইকে। খাদ্য অধিকার বাংলাদেশের মাননীয় সভাপতি, আমাদের অতি আপনজন ডক্টর খলিকুজ্জামান স্যার এবং সাধারণ সম্পাদক মহসিন আলী সহ খাদ্য অধিকার বাংলাদেশের সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের দেশের বাজেট স্থাপিত হয়েছে, সেই নিয়েই আজকের আমরা কিছু কথা বলছি। সারা দুনিয়াটা যখন বিপর্যয়ের মুখে, আমাদের বাংলাদেশ তার থেকে পিছিয়ে না, বরং অনেকের চাইতে আমরা এগিয়ে আছি। এগিয়ে বলছি, খারাপ দিকে এগিয়ে আছি। সেই দিক থেকে যদি মৃত্যুর হারের কথা বলেন, যদি আক্রান্ত হারের কথা বলেন, এই সমস্ত দিক থেকে কিন্তু আমরা দিনের পর দিন এগিয়ে চলছি। সুতরাং এই অবস্থাটাকে মোকাবেলা, মৃত্যু হারে আমরা বেশি নাই, মৃত্যু হারে আমরা একেবারেই পেছনে আছি, কিন্তু স্যার আক্রমণের সংক্রমণের হারে আমরা কিন্তু এগিয়ে চলছি। মৃত্যু হারে অনেক কিছু আমাদের গোপন হচ্ছে, সেগুলোকে আমাদের দেখা দরকার। যাই হোক, ভালো হলে তো নিশ্চয়ই ভালো, আমাদের জন্যই ভালো। 1.3 জি স্যার, জি। এখন বাংলাদেশের অবস্থা, এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের যে বাজেট ঘোষণা করা হয়েছে 5,68,000 কোটি টাকা, তার খাতোয়ারি যে বিষয়গুলো বলা হয়েছে সেগুলো সবকিছুই ঠিক আছে, কিন্তু একটি বিষয় আমার কাছে মনে হচ্ছে যে আমাদের দেশের যে গরিব মানুষ, যাদের জীবন জীবিকা শ্রমের মধ্য দিয়ে অর্জন হতো, সেই মানুষগুলো বেকার হয়ে যাচ্ছে। এই বেকারত্ব শুধুমাত্র আমাদের দেশেই না, সারা দুনিয়ায় এই বেকারত্বের হার বেড়ে যাচ্ছে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও বলেছেন যে সে দেশেও বেকারের সংখ্যা প্রায় 6 কোটিতে রূপান্তরিত হবে। তাই যদি হয়, তাহলে ওই দেশে আমাদের যে সমস্ত মানুষরা আছে, বা বিভিন্ন দেশে আমাদের যে সমস্ত মানুষরা আছেন, কাজ করতেন, আমাদের দেশে টাকা পাঠাতেন, তাদের পরিবারগুলো বাঁচত এবং আমাদের রেমিটেন্স আদায় হতো, সেগুলো কিন্তু আস্তে ধীরে অনেকটা কমে যাবে বলে আশ্বাস, সেরকম আভাস আমরা শুনছি। অন্যদিকে আমাদের দেশের শহর অঞ্চলে যে সমস্ত গার্মেন্টস মালিকরা, বিভিন্ন শিল্প কলকারখানাগুলো বন্ধ হয়ে যাওয়ায় বা
কম উৎপাদন হওয়ার কারণে তাদের শ্রমিক ছাঁটাই হচ্ছে, তারাও যায় কিন্তু গ্রামে চলছে। অন্যদিকে যদি এই করোনার জন্য যে বাজেট, সেই বাজেটের ক্ষেত্রে যে আমরা গরিব মানুষের জন্য তাদের এই সেবাটা নেওয়ার জন্য কি পরিমাণ অর্থ ব্যয় করতে পারি তার সুনির্দিষ্ট কোনো ব্যবস্থা নাই। সেই কারণে জনৈক একজন আমি বলবো একজন বিশেষজ্ঞ ডাক্তার বলেছিলেন যে 10,000 কোটি টাকা যেটা করোনার জন্য ই করা হয়েছে, বরাদ্দ দেওয়া হয়েছে, এই 10,000 কোটির মধ্যে সেনাবাহিনী আছে, পুলিশ আছে, স্বেচ্ছাসেবক আছে, অন্যান্য সবাই আছে এবং তাদের সমস্ত কিছু। এরপরে চিকিৎসার জন্য কত ব্যয় করতে পারবো সেটা কিন্তু সুনির্দিষ্ট কোনো কিছু বলা নাই। এই বিষয়গুলো আমাদের দেখার দরকার। তৃতীয়ত আমি যে কথাটা বলতে চাই স্যার, সেটা হচ্ছে যে আমাদের গ্রাম অঞ্চলে মানুষের সংখ্যা কিন্তু ক্রমে বাড়ছে। যারা গার্মেন্টস থেকে বিদেশ থেকে চলে আসছেন তারা কিন্তু গ্রামে আসছেন। এর ফলে গ্রামে দুটা সমস্যা দেখা দিচ্ছে। একটা হচ্ছে গ্রামের মানুষ তারা এই করোনা আক্রান্তের হার বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি খাদ্য উৎপাদনটাকে যদি আমরা সতেজ এবং সক্রিয় করে রাখতে না পারি, তার জন্য যে স্বাস্থ্য বিধিটাকে যদি আমরা পুরোপুরি পালন করাতে না পারি, তাহলে উৎপাদন, গ্রামীণ উৎপাদন, কৃষি উৎপাদন কিন্তু বন্ধ হয়ে যাবে বা অথবা চাহিদার তুলনায় অনেক কম হবে এবং সেটা কিন্তু আমাদের জন্য ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করতে পারে। সেই বিষয়টাকে আমাদের বিবেচনায় নিয়ে আমাদের পক্ষ থেকে মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের যে প্রস্তাবনাটা, আমাদের যে পরামর্শটা, সেই পরামর্শটা যাতে করে পৌঁছতে পারে সেই দিকে খেয়াল রাখা দরকার। আমাদের এই আন্দোলনের মাননীয় সভাপতি মহোদয়, আপনি এ ব্যাপারে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন, করেছেন বিভিন্ন সময়, এখনো করছেন, আর আগামীতেও করতে পারবেন। সেই জন্য আপনার সুস্বাস্থ্য যেমন আমরা কামনা করি, আপনার সুদীর্ঘ জীবন আমরা যেমন কামনা করি, আবার পাশাপাশি আমরা যাতে করে এই কাজের সঙ্গে মানুষকে সম্পৃক্ত করে আগাতে পারি সেই দিক থেকে খেয়াল রাখা দরকার। আর তৃতীয়ত আমি শেষ পর্যায়ে যেটা বলবো, আমাদের দেশের দুর্নীতি, যেটা আপনি বললেন ধান্দাবাজদের দখলে আমাদের দেশটা, আমাদের সমাজটা, এই ধান্দাবাজ মুক্ত করতে না পারলে যত বরাদ্দই আমরা করি না কেন স্যার, কোনো বরাদ্দই কিন্তু কার্যকর ভূমিকা পালন করতে পারে না। এই যে গৃহ নির্মাণের কথা বললো, যে গৃহ নির্মাণ আমাদের হয় নাই, ওইটা ব্যয় করতে পারি নাই, কারণটা কি? গৃহ নির্মাণের জন্য আমরাও কিন্তু একটা বাংলাদেশ ব্যাংক থেকে একটা সহায়তা নিয়েছিলাম, যে বাজেট দেওয়া হয়েছিল, সেই বাজেট দিয়ে ওই গৃহ নির্মাণ করা যায় না। তার ফলে এটাকে কার্যকর রাখার জন্য যা করতে হয় তা আমরা করতে পারি নাই। সে কারণে আমি বলছি যে আমি এটা দিয়ে কাজ করতে পারবো না, টাকা ফেরত দিয়ে দিচ্ছি। টাকা আনি নাই, টাকা ফেরত দিয়ে দিচ্ছি। আমার জন্য প্রায় 2 কোটি টাকা বরাদ্দ ছিল, আমি বলছি যে অসম্ভব, এইখানে এই টাকা পয়সা দিয়ে টাকা নেওয়া এটা আমার পক্ষে সম্ভব না, আমি নেব না, নেই নাই। সুতরাং প্রথম একটা কিস্তি টাকা আইনা খরচ করতে না পারায় পরবর্তীকালে আমি সমস্ত টাকা ফেরত দিয়ে দিচ্ছি। এখন প্রশ্ন হলো যে এই কাজগুলোকে যদি সুষ্ঠুভাবে সম্পাদন করা না যায়, তার দেখভাল যদি আমরা করতে না পারি, তাহলে বাজেটের জায়গায় বাজেট থেকে যাবে, কিন্তু কাজের জায়গায় শূন্য হয়ে থাকবে। তাইলে অবস্থাটা কি দাঁড়াবে? সেই ক্ষেত্রে দুর্নীতিটাকে আমি এই কথা বলে সকলের শুভেচ্ছা, সকলের জন্য সুস্বাস্থ্য কামনা করি। ধন্যবাদ আমরা দিয়ে দিলাম। এবার সাইমা আপা বলবে, ভাই আমাদের করতে হবে, প্রেস রিলিজ দিতে হবে। হ্যাঁ, এবার আমি অনুরোধ করব অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। উনি খাদ্য অধিকার বাংলাদেশের বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, আজকেও করছেন। আপা বলেন। ধন্যবাদ রাইট টু ফুডকে, এবং ভালো লাগছে সবাইকে দেখে। আমি আগের কথাই রিপিট করলাম। তো আমি খুব দ্রুত দু একটা বিষয় একটু বলবো। প্রথম বিষয় হচ্ছে যে অনেক কথা আলোচনা করা হয়েছে, আমি ধন্যবাদ জানাবো বিশেষ করে উপস্থাপককে এবং এনামুল হক স্যারকে যে শহরাঞ্চলের দরিদ্রের বিষয়টি আনার জন্য। এই বিষয়টা আসলে অনেক একেবারেই উপেক্ষিত থেকে যায়। তো খুব আমাদের চোখের সামনে করে বস্তিবাসী যারা ভাসমান মানুষ রয়েছে, পথ শিশু রয়েছে, তাদেরকে উদ্দেশ্য করে আলাদা বরাদ্দ এবং আলাদা প্রোগ্রাম থাকার বিষয়টা আমার মনে অত্যন্ত জরুরি, এবং এই বিষয়টি অন্তত পক্ষে আমার মনে হয় পরবর্তীতেও কোনোভাবে যদি
সম্ভব হয় এটা যদি অন্তর্ভুক্ত করা যায় সেটা অত্যন্ত দরকার। আরেকটি বিষয় যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের একটা ন্যাশনাল সোশ্যাল সেফটি নেট স্ট্র্যাটেজি রয়েছে, জাতীয় সামাজিক নিরাপত্তা কর্মসূচি রয়েছে। এটি কিন্তু এটির মাধ্যমে একজন মানুষকে তার লাইফ সাইকেল সারা জীবনের ভিত্তিতে তাকে দেখা হয়েছে, জীবন চক্রের ভিত্তিতে দেখা হয়েছে। কিন্তু এটি কিন্তু আমাদের একটা নীতি এবং অত্যন্ত সুন্দর একটা কর্মসূচি, কিন্তু সেই কর্মসূচির কিন্তু বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি না। এবং এই ন্যাশনাল সোশ্যাল সেফটি নেট স্ট্র্যাটেজিটা যদি দ্রুত কার্যকর করা যায়, একটি বিষয় হচ্ছে একজন মানুষকে সার্বিকভাবে বিশেষ করে শিশুদের জন্য সেটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কারণ একটা শিশুকে কিন্তু মায়ের গর্ভে থাকা থেকে শুরু করে তাকে ট্র্যাক করার একটা উপায় আছে। এবং দ্বিতীয় যে বিষয়টি যেটি এনামুল হক স্যার বলেছিলেন, ডিজিটালাইজেশনের মাধ্যমে সামাজিক সুরক্ষা খাতে যে বিভিন্ন স্বচ্ছতা আনয়ন করার ব্যাপারটা, সেটাও কিন্তু এনএসএস এর মাধ্যমে কিন্তু কার্যকর করা সম্ভব, কিন্তু আমরা কিন্তু এর বাস্তবায়ন এখনো সেভাবে দেখতে পাচ্ছি না। এটি কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কর্মসূচি হতে পারে। তৃতীয় যে জিনিসটা বললাম সেটা হচ্ছে যে আমরা বোধহয় অনেক সময় পুরো জিনিসটাকে খুব সার্বিক বা আপৎকালীন সমস্যা হিসেবে দেখি, কিন্তু যেহেতু আজকে খাদ্য অধিকারের এখানে কথা বলতে এসেছি, আমরা যখন জানি যে একটি পরিবারে যখন দারিদ্রতা আসে তখন সেটার কিন্তু একটা বড় অভিঘাত কিন্তু আসে ছেলে মেয়েদের শিক্ষার উপরে, স্বাস্থ্যের উপরে। এবং সেক্ষেত্রে খুব বেশি গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়ায়, সেটি হচ্ছে যে আমরা জানি যে আমাদের যে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা আছে সেগুলো নিয়ে যদি আমরা চিন্তা করি, শিশুদের স্টান্টিং, ওয়েস্টিং, আন্ডার নিউট্রিশন, এই জিনিসগুলোর, এই ইন্ডিকেটর গুলোর ক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের অভিঘাত আসতে পারে। এবং সেই বিষয়গুলো কিন্তু আমাদের বাজেটে এবং বরাদ্দে এবং স্বাস্থ্যের কর্মসূচিগুলোর মধ্যে পুষ্টি এবং খাদ্য এবং পুষ্টির ক্ষেত্রে কিন্তু চিন্তা করা জরুরি বলে আমি মনে করি। এবং সেক্ষেত্রে আমি একটা কথা একটু বলি যে আমি একটা গবেষণায় যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে যে 2016 সালের খানা জরিপে আমরা দেখেছি যে 35% মতো মানুষ খাদ্য দরিদ্র রয়েছে। এবং এই করোনার মতো কোনো ধরনের অর্থনৈতিক ঝুঁকি বা অর্থনৈতিক শক যদি হয়, তখন আরো 9-10% অতিরিক্ত মানুষ খাদ্য দরিদ্রের মধ্যে চলে আসতে পারে। সুতরাং এই বিষয়গুলোকে বিবেচনা করে আমাদের চিন্তা করা উচিত যে যদি আমাদের নতুন করে খাদ্য দরিদ্র তৈরি হয় এবং বর্তমানে যদি খাদ্য দরিদ্রতার অবস্থা এরকম হয়, তখন কিন্তু আমাদের বিশেষ করে শিশুরা যারা রয়েছেন পরিবারের, তাদের স্বাস্থ্য এবং তাদের স্বাস্থ্যগত ঝুঁকি এবং পুষ্টিগত ঝুঁকির ব্যাপারটা আনা খুব জরুরি। আরেকটা কথা আমি এখানে বলে, আসলে যেহেতু অনেক কথা বলা হয়েছে, তারপরে যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে যে বিষয়টি নাজনীন আপা বলেন, আমি ভীষণভাবে একমত। এবং এই বিষয়গুলো আসলে আমরা সবসময় বলে আসি যে সঞ্চয়পত্রের সুদ, পেনশনের বিষয়গুলো, এগুলো যদি থাকে, এগুলো থাকতে পারে, কিন্তু আলাদা বোধহয় একটা খাত করা উচিত। সামাজিক নিরাপত্তার দুটো খাত করা উচিত, একটা কোর খাত থাকবে এবং আরেকটা হচ্ছে অ্যাডিশনাল খাত থাকবে। আরেকটা বিষয় বলে এখানে শেষ করব, সেটি হচ্ছে যে আমাদের মূলত পুরো আমাদের উদ্দেশ্যগুলো কিন্তু থাকা উচিত, সেটা হচ্ছে কর্মসংস্থান তৈরি, কারণ মানুষকে স্বাবলম্বী করা। এবং সেক্ষেত্রে আমরা যদি দেখি 100 কোটি টাকার একটা বরাদ্দ রয়েছে একেবারে হতদরিদ্রদের জন্য, গরিব গ্রামীণ এলাকায়, আর 2000 কোটি টাকার একটা সার্বিক বরাদ্দ রয়েছে প্রবাসী, তরুণ, কৃষক সবাইকে নিয়ে। তো 100 কোটি টাকার এই বরাদ্দটা আমি যেটা মনে করি সেটা একেবারেই অপ্রতুল, কারণ আমরা যদি বর্তমানে ব্যাপ্তিটা চিন্তা করি এবং এটি শুধু গ্রামের মধ্যে না থেকে এটি যদি শহরাঞ্চলেও বিস্তৃত করা যায় এবং খুব স্বল্প সুদে বা বিনা সুদে যদি ঋণের মাধ্যমে, অর্থাৎ একজন মানুষকে একটা সেলাই মেশিন কিনে দেওয়ার মতো মাধ্যমে স্বনির্ভর করার বিষয়টা, কিংবা যাতে করে একটা খুব ছোট্ট পোল্ট্রি ফার্ম স্থাপন করতে পারে। কারণ আমাদেরকে আসলে সামনের দিকে যদি আমরা চিন্তা করতে চাই, তাহলে আমাদের আসলে কর্মসংস্থান তৈরি করতে হবে। এবং এক্ষেত্রে একটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের কোথায় কাটছাট করা যায়, কৃচ্ছতা সাধন করা যায়, আমাদের ঘাটতি কিভাবে কমানো যায়, আমাদের কৃচ্ছতা সাধন করা এটা জরুরি। দেখি আমাদের প্রতি ঈদে আমি নিজেও আমরা বোনাস পাই, হ্যাঁ, আমরা কিন্তু এইখানে কিন্তু বেশ বড় ধরনের একটা কাটছাট করতে পারি এবং এইখান থেকে টাকাটা নিয়ে কিন্তু আসলে বেকার ভাতার মতো 3 মাস, অন্তত 3 মাসের জন্য বেকার ভাতা কিংবা স্বল্প সুদের এই ব্যবস্থাগুলো কিন্তু করা যেতে পারে। এবং এই ব্যবস্থাগুলো করা গেলে এখন আমাদের কর্মসংস্থানটা খুব জরুরি, তার কারণ হচ্ছে মানুষকে আসলে নিজের পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করতে হবে। কারণ এই 3 মাস
4 মাসের পরে একটা পর্যায়ে কিন্তু সবাইকে কিন্তু কাজের মধ্যে ঢুকতে হবে। সুতরাং সেই বিষয়গুলো আমার মনে হয় জরুরি। আমার মনে হয় অনেক বিষয় বলা হয়েছে এবং স্বচ্ছতা আনয়নের কথাও বলা হয়েছে। আমি শেষ করবো একটু বলে যে আমাদের মনে হয় আমাদের বাজেটের বিশেষ করে সামাজিক নিরাপত্তা খাতের ক্ষেত্রে একটা কিন্তু স্বচ্ছ পরিবীক্ষণ এবং মূল্যায়ন দরকার প্রতি বাজেটের শেষে, যাতে করে আমরা সমস্যাগুলো চিহ্নিত করে পরের বছর এই সমস্যাগুলো আর পুনরাবৃত্তি না করি। আমি এখানেই শেষ করছি, ধন্যবাদ। ধন্যবাদ সালমা হক বিদিশা। আমি এবার আহ্বান জানাবো স্যার শেষ করবেন, তার আগে আমানুর রহমান একজনই আলোচনায় আছেন। উনি খাদ্য অধিকার বাংলাদেশের সহকারী সাধারণ সম্পাদক, অনেকদিন ধরেই এই আন্দোলনের সাথে দায়িত্ব নিয়ে কাজ করছেন, তার পাশাপাশি কেয়ার এর পরিচালক, যুগ্ম সাধারণ সম্পাদক। সহকারী সাধারণ সম্পাদক বলেছি ভাই, যুগ্ম। আচ্ছা, হইলো একটা, এটা নিয়ে এত কিছু নাই। আমান বলেন, সংক্ষেপে বলবেন। জি, মানে অনেকগুলো আলোচনা আসছে। আমরা শুধু এই সামাজিক নিরাপত্তা যেটা শিরোনাম আমরা আজকে আলোচনা করছি, এবং কোভিড এর মহসিন ভাই অনেক বিশ্লেষণী একটি আলোচনা উপস্থাপন করেছেন। এটার সাথে আমি আরো দুটো যদি এই মুহূর্তে দেখি, আমরা কিন্তু আসলে অনেক দেশের অনেক অংশের মানুষ এখন কিন্তু আসলে দ্বিমুখী ত্রিমুখী সংকটের মধ্যে আছে। একই তো করোনা, উপকূলের মানুষ বা দক্ষিণ পশ্চিমাঞ্চল করেছে হচ্ছে আমফানের প্রতিক্রিয়ায়, এবং আমরা যারা নদীবাহিত এলাকার মানুষ তারা কিন্তু আসলে এই বন্যা, আগামী কয়েক মাসের বন্যা এবং এর প্রতিক্রিয়া রয়েছে। সুতরাং একইভাবে আমাদের তো স্বাভাবিক জীবনটাই সংকটে পড়েছে, একই সাথে আর্থিক সংকটে পড়েছে। সুতরাং সামাজিক সংকট নিয়ে বা নিরাপত্তা নিয়ে যেটা বলছি একটু হোলিস্টিক্যালি আমাদের দেখা উচিত, এবং স্থানিক ভাবেও আমাদের একটু দেখা উচিত যে সবাই আসলে একইভাবে ক্রাইসিসে নাই। এটা হচ্ছে 1 নম্বর বিষয়। 2, বিআইডিডি পিপিআরসি যে গবেষণাটি এপ্রিলে করেছে, মে মাসে প্রকাশ করেছে, তাতে তারা বলছে এই আমাদের বর্তমান 20.5% যারা দরিদ্র, তার সাথে আরো প্রায় 22.5%, প্রায় 43% মানুষ দারিদ্র বা নতুন করে দরিদ্রের মুখে পড়েছে, যেটা আরো কয়েকটি জরিপ থেকে বলছি প্রায় 1.5 কোটির মতো মানুষ। তার মধ্যে একটা বড় অংশ গ্রামে আছে। তাদেরকে আমরা 50 লক্ষ আর 1000 কোটি টাকা করে এককালীন দিয়েছি। আসলে আমরা যদি দিতেই চাই, আসলে এটা তো ভোট পলিটিক্স না, মানুষকে বাঁচাইতে যদি চাই সরকারের এই ঘোষণার সাথে, এটা আসলে একটা দীর্ঘমেয়াদী হতে হবে, এবং সেটা মাত্র ওই এককালীন না, সেটা 6 মাস হতে পারে, সেটা 1 বছর হতে পারে। সেটার জন্য আসলে একটা পৃথক তহবিল করা দরকার, এবং সেই তহবিলের জন্য যদি হতে পারে সেই 1.5 কোটি মানুষের জন্য, যদি আমি গ্রামে যারা আছি, আমাদের হাউস হোল্ড ইনকাম এক্সপেন্ডিচার সার্ভে বলেন বা অন্যান্য জরিপ বলেন যে গ্রামে আসলে প্রায় 5,000 টাকা হচ্ছে প্রায় প্রতি পরিবারের ন্যূনতম আসলে আপনার চাহিদা। সেটাকে যদি একটা আমরা বেসিস ধরি, তাহলে কত টাকা লাগতে পারে। একই সাথে আমরা যদি শহরের দিকে, ঢাকা চট্টগ্রামের মতো বড় শহরগুলোতে আমরা দেখছি যে ন্যূনতম মজুরি যদি 8,000 টাকা ধরি, যদি ন্যূনতম মজুরি আসলে বাঁচার জন্য যথেষ্ট নয়, তারপর এটাকেও যদি একটা বেসিস ধরি, তাহলে এই 8,000 টাকা যারা কাজ হারিয়েছেন, যেটা আমাদের এই গৃহ শ্রমিক বলেন, যারা আমাদের রেস্টুরেন্ট শ্রমিক বলেন, রিক্সা চালক বলেন, যারা আমাদের স্ট্রিট ভেন্ডার বলেন, তাদের জন্য 8,000 টাকা একটা বেসিক ইনকাম গ্র্যান্ট আকারে আসলে আমাদের দেওয়া উচিত। এবং সেটা এই করোনা পরিস্থিতি আমাদের অনেক ধরনের সিনারিও বিল্ডিং হচ্ছে, অর্থনীতিবিদরা VW অনেক রকম শেপ বলছে, যেটা আমরা কিছুই বুঝি না। আমরা বুঝি বাজেট যেটা দিচ্ছে তার হিসাব, তার ইম্প্যাক্ট সাধারণ মানুষ কতটুকু পাচ্ছে। সুতরাং এই 5,000 বা 8,000 টাকার যে মান্থলি একটা যে হিসাব আমাদের সরকারি ভাবে আছে, সেটাকে বেসিস ধরে 1.5 কোটি মানুষের জন্য আসলে একটা ন্যূনতম খাদ্য সহায়তা বলেন, ক্যাশ সাপোর্ট বলেন, এবং বেসিক ইনকাম গ্র্যান্ট যারা কাজ হারাচ্ছেন তাদের জন্য আসলে চিন্তা। একই সাথে সামাজিক নিরাপত্তার মধ্যে স্বাস্থ্য নিয়ে তো আমাদের বেহাল অবস্থা বলার অপেক্ষা রাখে না, এবং স্বাস্থ্য খাতে এই বাজেটে যেটা এসেছে সেটা একটা নামমাত্র মূল্যে একটা ইনক্রিমেন্টাল একটা জিনিস হয়েছে। এবং আমরা আলোচনা এর আগে ধারাবাহিক আলোচনা করছি, বলা হচ্ছে যেটা এপ্রিল মাসের বাজেট তৈরি করা হয়েছে সেটা আমরা আসলে প্রেজেন্ট করেছি, এবং সে কারণে অর্থমন্ত্রী মহোদয় এটা অ্যাকোমোডেট করতে না পারে 10,000 কোটি টাকার আলাদা করে একটা থোক বরাদ্দ রেখেছেন, সেখান থেকে যেভাবে দিবেন। কিন্তু এই স্বাস্থ্য খেলে এখন 1% নিচে জিডিপিতে আমাদের কন্ট্রিবিউশন। অনেকে বলছে দ্বিগুণ 3 গুণ এখনই করা দরকার, এবং বেশি কিছু তো দরকার নেই। সরকার একটা ভালো কাজ করেছেন, নতুন করে অনেকগুলো জনবল তারা নিয়োগ দিয়েছেন, এবং তারা আউটসোর্সিংও করেছেন, যে টেকনিশিয়ান থেকে শুরু করে অনেক জায়গায়। কিন্তু আমাদের অন্যান্য যে ফ্যাসিলিটিস, এখানে অক্সিজেন থেকে শুরু করে আমাদের ভেন্টিলেটর, আইসিইউ তো বাদই দিলাম, বেসিক অক্সিজেনের অভাবে মানুষ মারা যাচ্ছে। সুতরাং সেই জায়গাগুলোতে আসলে কি করে আমরা আসলে লজিস্টিক্স ব্যবহার বাড়াতে পারি, সেই জন্য আসলে
ন্যূনতম 2 গুণ বা 3 গুণ করা দরকার। একই সাথে খলিকুজ্জামান স্যার আছেন অনেকদিন ধরে, উনিও বলেছেন যে, ইভেন আরো অনেকেও বলছেন যে ইউনিভার্সাল হেলথ কেয়ার এখনই বোধহয় বাংলাদেশের সুযোগ আসলে টোটাল এই স্বাস্থ্য ব্যবস্থাকে খোল নলচে পাল্টে দেওয়া। এই সার্বজনীন স্বাস্থ্য এই জিনিসটার মধ্যে আসা উচিত, এবং একই সাথে মানুষের যে অনিরাপত্তাহীনতা, মারা যাচ্ছে, যারা মারা যাচ্ছেন তারা হয়তো আপাতত অন্য অনেক কষ্ট থেকে বেরিয়ে যাচ্ছেন, কিন্তু যাদেরকে রেখে যাচ্ছেন এই ডিপেন্ডেন্ট মানুষের আসলে কি হবে, তার পরিবারটার কি হবে, এবং আমি নিম্নবিত্তর কথা বলছি, মধ্যবিত্তদের কি হবে। আমরা এই মুহূর্তে অনেকগুলো গ্রুপের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন, আপনারা যুক্ত আছেন। প্রাইভেট সেক্টরে যারা হচ্ছে বলছেন তারা কিন্তু চাকরি হারাচ্ছেন প্রতিদিনই, এটা নিয়ে আমরা রিপোর্ট পাচ্ছি, এবং এটা নিয়ে কি করা যায়, শ্রম আইনে আসলে কোনো বিহিত আছে কিনা, তাদেরও কি হবে। তারা দরিদ্র না অন্য কোন ঝুঁকির মধ্যে পড়বেন, আমার ধারণা অর্থনীতিবিদরা আছেন তারা বলবেন। সুতরাং তাদেরকে কোনো না কোনো ভাবে প্রতিষ্ঠান দেওয়া দরকার, এবং একই সাথে আমাদের মধ্যে এখন সাথে শুধু সার্বজনীন এই স্বাস্থ্যের আওতায় সামাজিক যে বীমা, সেই সামাজিক বীমার কথা আমরা আমাদের এখানে নাই। আমাদের ওয়েলফেয়ার স্টেট গুলোতে, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি গুলোতে অনেক ধরনের স্কিম আছে। আমরা জার্মানি, ফ্রান্সের ঘটনা এই মুহূর্তে জানি, স্পেশালি জার্মানির কথা তো শুনছি। সেটা কিভাবে আমরা আনতে পারি, পেনশন স্কিমটাকে আমরা কি করে সামাজিক নিরাপত্তা কাঠামোর মধ্যে চিন্তা করতে পারি, আমি আশা করি খলিকুজ্জামান স্যার এই বিষয়ে কিছু বলবেন। এবং একই সাথে আমি বলবো যে এই জিনিসগুলোর মধ্যে যে মিস টার্গেটিং, এখন তো আমরা তো বরাদ্দ বাড়ানোর কথা বলতে এখন ভয় পাই, কারণ যে টাকা হচ্ছে সেই টাকায় হচ্ছে যে কোথায় যা হারিয়ে যাচ্ছে সেটারও কোনো হদিশ নেই। সুতরাং আমরা এখন বরাদ্দ বাড়ানো তো দূরের কথা, এক্সিস্টিং বরাদ্দ যেটা হচ্ছে তার এফিসিয়েন্সি হচ্ছে আমাদের এখন বড় অংশ। এবং এই যে 2,500 টাকা করে প্রধানমন্ত্রী যে 50 লক্ষ মানুষকে দিলেন, সেইটা নিয়ে কি পরিমাণ লুটপাট হচ্ছে, এবং আমরা দায়ী করছি স্থানীয় সরকারকে। কিন্তু উল্টো ভাবে ধরি, আমাদের 6,000 ইউনিয়ন পরিষদ আছে, কয়টা ইউনিয়ন পরিষদ রয়েছে, ইউনিয়ন পরিষদ কি ওভারনাইট আসলে এককভাবে দুর্নীতির সাথে যুক্ত, স্বাস্থ্য বিভাগ কি একক সাথে যুক্ত? নিশ্চয় না। সুতরাং আমরা স্থানীয় সরকারকে কার্যকরভাবে ব্যবহার করতে পারছি না, সংসদ সদস্যদের ব্যবহার দেখতেছি না, মন্ত্রণালয়ের কোনো ব্যবহার নাই, যারা বিশেষজ্ঞ তাদের কথা আমরা অন্যভাবে ইনফর্মাল চ্যানেলে শুনছি, আমরা সরকারকে দেখছি না যে তার কোনো ইমপ্লিকেশন আছে। সুতরাং জনসম্পৃক্ততা বাড়াতে হবে। কেরালা কি করে আসলে কোভিড কে এত নিচে নিয়ে আনলো, কেরালার এক্সাম্পল কে আমরা নিতে পারি না? আমান এবার একটু শেষ করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ আমানকে, অনেকগুলো ইস্যু তুলে ধরেছে এবং প্রত্যেকটাই ইম্পর্টেন্ট ইস্যু আর কি, আমার মনে হয় সাথে নয়। এবার আসবো আমরা একেবারেই শেষ পর্যায়ে। আমাদের স্যার ইতিমধ্যে পত্রিকা, টেলিভিশনে ওভারঅল বাজেট নিয়ে স্যারের মন্তব্য দিয়েছেন, তার মধ্যে সেফটি নেট প্রোগ্রামও আছে। তো আমি আশা করব যে স্যার একটু আমাদের এমন ভাবে আলোচনা করবেন যাতে মানে ক্রিটিক্যালি জিনিসগুলো আসে আর কি এই জায়গাটা, স্যার করণীয় সম্পর্কে সরকারের, এবং আমাদেরও যদি কিছু করণীয় থাকে তাহলে সেই ক্ষেত্রে। শ্রদ্ধেয় ডক্টর খলিকুজ্জামান স্যার, এক মিনিট, যারা সাংবাদিকরা আছেন তারা যদি আপনার কাছে কিছু জানতে চায় বা ওভারঅল কিছু বলতে চায়, কোনো প্রশ্ন, অনেকেই এখানে যুক্ত আছেন, ডেইলি স্টার যুক্ত আছেন, যুগান্তর যুক্ত আছে, ইত্তেফাক যুক্ত আছে, তারা যদি কিছু বলতে চায়, জাগো নিউজ আছে, কালের কণ্ঠ আছে, কারো যদি কোনো প্রশ্ন থাকে আর কি আপনার কাছে। প্রশ্ন করতে চাইলে এখনই বলেন, তাহলে স্যারের পক্ষে সুবিধা হবে বলা। হয়তো নাই, নাকি আছে? হ্যাঁ, কেউ কি হ্যান্ড রেজ করছে ভাই? না না। আচ্ছা, তাহলে স্যার শুরু করুক, কেউ জানতে চাইলে পরে ওই অপশনটা আপনি একটু বলে দেন। হ্যাঁ, একটু সুযোগ আছে স্যারের বক্তব্যের মধ্যে বা পরে এক পর্যায়ে যে আপনারা যদি কোনো প্রশ্ন করতে চান করতে পারবেন। স্যার আপনি শুরু করেন। আমি সবাইকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আলোচনার জন্য, এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলি সবাই তুলে ধরেছেন। যে আলোচনা আমাদের করা উচিত সেই আলোচনা আমরা সঠিকভাবেই এগোচ্ছি। বাজেটকে আমরা সাধারণত খুব একটা বিরাট কিছু মনে করি আর কি প্রতি বছর, সেই জন্য এটাকে কেন্দ্র করে অনেক আলোচনা হয়। আসলে আমরা জানি যে বাজেট এক বছরের জন্য করা হয়, এটা ধারাবাহিকভাবেই করা হয় এবং কিছু এদিক ওদিক করা হয়। তো এটা ওই রকম বিরাট কিছু না। আসলে হচ্ছে আমাদের উন্নয়ন দর্শনটা কি, সেই দর্শনটা যদি এতে প্রতিফলিত না হয় তাহলে আমরা যেটা চাচ্ছি সেটা হয় না, এবং অতীতে আমরা দেখেছি সেখানে ঘাটতি থেকে যায়।
দর্শন হচ্ছে মানুষকে কেন্দ্র করে মানুষকে নিয়ে এগিয়ে যাওয়া, এটা হচ্ছে মূল দর্শন। এবং এটা 2008 সালের আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে পরিষ্কার করে বলা আছে, এখানে একটা কল্যাণ রাষ্ট্র করা হবে, গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র, যেখানে অসাম্প্রদায়িকতা থাকবে এবং প্রগতিশীল চিন্তা ভাবনা থাকবে। তো সেটা তো প্রতি বছর ওই রকম হয়, কখনো আমরা যেটা চাই সেটা কথা বলা হয়, কিন্তু বরাদ্দে গিয়ে দেখা যায় ঠিক মতো হয় না। এবার প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন, একেবারেই ভিন্ন। কিন্তু এই ভিন্ন প্রেক্ষাপটে যে ধরনের বাজেট হওয়ার কথা ছিল ঠিক সেই ধরনের হয়নি। যদি এটা নাম দেওয়া হয়েছে অর্থনৈতিক উত্তরণ এবং ভবিষ্যৎ পথ পরিক্রমা, তার জন্য যেটা দরকার ছিল সেটা শুরু করা উচিত ছিল মানুষকে দিয়ে, প্রবৃদ্ধি নয়। এখানে আবার প্রবৃদ্ধিকে নিয়ে আসা হয়েছে মূল করে, তার মানে আমরা ওই দিকেই যাচ্ছি। মানুষের চিন্তা ভাবনাটা দ্বিতীয় পর্যায়ে থেকে গেছে এইবারেও আমার কাছে মনে হয়, যদিও বরাদ্দ বাড়ানো হয়েছে বিভিন্ন খাতে, বিশেষ করে এই খাতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী, কিন্তু তার মধ্যেও ভিতরে নানান ধরনের এদিক ওদিক আছে। তো এখানে একটা কথা খুব গুরুত্বপূর্ণ, খালি এটাকে আলাদা করে দেখলে হবে না, তিনটি জিনিস একসঙ্গে যেতে হবে। একটা হচ্ছে মানুষের জীবন রক্ষা, তারপরে হচ্ছে তার জীবিকা, তারপরে হচ্ছে তার কর্মসংস্থান ভবিষ্যৎ। এই তিনটাকে একসঙ্গে দেখতে হবে, মানে একটাকে আরেকটাকে আলাদা করা যাবে না। মানুষকে তো প্রথম বাঁচাতে হবে। সেখানে আমরা অনেক এগিয়েছি। শুরু হয়েছিল 100-150 করে আমাদের টেস্ট হতো, এখন সেই টেস্ট আমরা 15-16 পর্যাপ্ত না, আর অনেক বেশি টেস্ট করা লাগবে, তাইলে আমরা অবস্থা বুঝবো। এখন আমরা সংক্রমণের উপরের দিকেই আছি। আমার অন্যান্য দেশে যখন ওপেন করা হয়, যখন চালু করা হয় অর্থনীতি হচ্ছে, সেখানে নিচের দিকে যখন যায়, কিন্তু আমরা বাধ্য হয়ে করতে হয়েছে, কারণ 66 দিন তার আগে বন্ধ ছিল, সুতরাং অর্থনীতি একেবারে অচল হয়ে গিয়েছিল। এই অবস্থায় দারিদ্র, যেটা বলা হয়েছে, দারিদ্র বেড়েছে, দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে, এবং তারা হয়তো দীর্ঘমেয়াদে আমরা যদি সঠিক ব্যবস্থা নিতে পারি তাহলে দীর্ঘমেয়াদে দরিদ্র থাকবে না, কিন্তু এখন এই মুহূর্তে দরিদ্রের সংখ্যা অনেক বেড়েছে। এবং প্রথমত হচ্ছে তাদেরকে জীবন বাঁচানোর জন্য আমাদেরকে আর অনেক বেশি তৎপরতা দেখাতে হবে, স্বাস্থ্যসেবা, পরীক্ষা খুঁজে বাইর করা, তারপরে তাদের চিকিৎসা, সেই দিকে 10,000 কোটি রাখা হয়েছে। 10,000 কোটি যদি সত্যি একেবারে প্রথম থেকে ব্যবহার করা হয় এই কাজেই, তাহলে হয়তো বেশ কিছু অগ্রগতি হবে। আবার যদি এটা অন্যভাবে বেতন ভাতা ইত্যাদিতে চলে যায় নানান ভাবে, তাহলে আমরা যে অগ্রগতি চাচ্ছি সেই অগ্রগতি হবে না। উদ্দেশ্যটা খুবই মহৎ এবং খুব আবেগ আছে এটার পেছনে, কিন্তু আবেগকে কাজে পরিবর্তিত, কাজে রূপান্তরিত করা দরকার। তো সেটা একটা। তারপরে হচ্ছে আমরা যে মানুষকে খাদ্য প্যাকেট দিচ্ছি এবং নগদ প্রণোদনা দিচ্ছি, নগদ অর্থ দিচ্ছি, সেটা বেশি দিন চালানো সম্ভব নয়। কোনো দেশেই সম্ভব নয়, আমাদের দেশে তো সম্ভব নয়। কাজেই এটা থাকবে, পাশাপাশি কাজের সংস্থানের দিকে যেতে হবে, এবং সেই চেষ্টাটা করা হচ্ছে, বাজেটে বলাও হয়েছে। কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে, প্রধানমন্ত্রী সবার মনে আছে 13 এপ্রিল একটা প্রণোদনা ঘোষণা করেছিলেন এবং সহায়তা প্যাকেজ বেশ বড়, 1 লাখ কোটি টাকা। সেখানে বিভিন্ন খাতের জন্য আছে, সেখানে স্বাস্থ্যের জন্য আছে কিছু, তারপরে কর্মসংস্থানের জন্য আছে, তারপরে চলতি মূলধনের ব্যাপারটাও আছে। কিন্তু আসল জায়গাটা হচ্ছে গ্রামীণ অর্থনীতিতে, যে গ্রামীণ কৃষির বাইরে এবং শহরের অনানুষ্ঠানিক খাতে, তার মধ্যে বস্তির লোকজনও আছে, সেইখানে যে ছোট ছোট উদ্যোগগুলো আছে বা ছোট ছোট ব্যবসা আছে বা ছোট ছোট সেবা আছে, যেমন রিক্সা চালক, এগুলোর সংখ্যা কিন্তু, উদ্যোগের সংখ্যা প্রায় 1 কোটি এবং তার সঙ্গে সম্পৃক্ত প্রায় 3 কোটি মানুষ। তার সঙ্গে যদি সেবায় যারা আছে তাদেরকে যোগ করি, আরো 1 কোটির মতো যোগ করে। তার মানে আগে যে প্রায় 3 কোটি 3.5 কোটি দরিদ্র ছিল, এখন সহায়তার জন্য যোগ্য হয়ে গেছে প্রায় 6 কোটি 6.5 কোটি 7 কোটি মানুষ। সুতরাং তাদেরকে এই সহায়তা কয়েকদিনের জন্য, যতদিনের জন্য প্রয়োজন ততদিন দিতে হবে, এবং পাশাপাশি তাদেরকে কর্মসংস্থান করতে হবে। তবে এই যে প্রধানমন্ত্রী যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছিলেন, তাদের 20,000 কোটি টাকা ছিল অতি ক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের জন্য এবং সেবার জন্য। সেখানে ক্ষুদ্র এবং মাঝারি হচ্ছে 70-75 হাজার আছে, এবং সেটা বেশিরভাগই হচ্ছে ঢাকা, চট্টগ্রাম এবং অন্যান্য শহরে।
অতি ক্ষুদ্র যেটি সেগুলি হচ্ছে প্রায় 1 কোটি এখন সর্বশেষ হিসাব অনুযায়ী, এবং তার সঙ্গে সম্পৃক্ত আমি আগেই বললাম প্রায় 3 কোটি মানুষ। তাদের জন্য কত সেটা এখনো নির্ধারণ হয় নাই। মূলত এই পুরো প্যাকেজটা 2.5 মাস হয়ে যাওয়ার পরে এখনো এটার বিতরণ শুরু হয়ই নাই। তো কাজে এই যে মানুষগুলি যাদের জন্য দেওয়া হয়েছিল তারা ঘুরে দাঁড়াতে পারতো ইতিমধ্যে যদি তাদের কাছে টাকাটা যেতে পারতো, কিন্তু না যাওয়াতে তারা আস্তে আস্তে আরো খারাপের দিকে যাচ্ছে। কাজে আমাদের বাজেট বরাদ্দ আছে, প্রধানমন্ত্রীর খুব চেষ্টা করে যাচ্ছেন, উনি নিজে তো নেতৃত্ব দিচ্ছেন এবং সঙ্গে সঙ্গে কাজও করছেন এবং পরিশ্রম করছেন প্রচুর, কিন্তু এগুলো বাস্তবায়ন না হতে বিভিন্ন জায়গায় আটকে গেছে, এবং সেটা যদি বাস্তবায়ন না হয় তাহলে এদের অবস্থা খারাপ হবে। এখন তারা এই খাদ্য সহায়তা এবং নগদ সহায়তা সেটা আরো দীর্ঘদিন তাদেরকে দিতে হবে, তা না হলে তারা বাঁচবে না, মানুষের জীবন বাঁচাতে হবে। আর যে সংক্রমণ যদি আরো বাড়তে থাকে, যেটা বাড়ছে বলে মনে হচ্ছে, আর বিশেষজ্ঞরা যা বলছেন তা আরো অনেক বেশি বাড়বে, সুতরাং আরো অনেক মানুষ হয়তো এর সঙ্গে সম্পৃক্ত হয়ে যাবে এবং এটা দীর্ঘায়িত হবে। এই পরিপ্রেক্ষিতে আমাদের যে বাজেটের যে সমস্ত ঘোষণা দিয়েছে, এইটা দিয়ে আমার মনে হয় না যে বাজেটের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে সেটা অর্জিত হবে। খানিকটা যেতে পারতাম, আমরা ওই পথে এগোতে পারতাম যদি ওই সবাই যেটা বলেছেন সঠিকভাবে বাস্তবায়িত হতো, এবং বাস্তবায়ন যেটুকু হয় তার মধ্যেও আবার দুর্নীতি আছে, সেই দুর্নীতির লোকজনকে ধরা হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে, তারপরেও করে আমার এক সময় ধারণা ছিল যে শাস্তি দিলে অন্যরা এই পথে যাবে না, কিন্তু এখানে দেখা যাচ্ছে শাস্তি পাওয়ার পরেও কিছু লোক শাস্তি পাচ্ছে কিন্তু তারপরেও যাচ্ছে। মানে এই করোনা কালে যেখানে করোনা প্রত্যেককে ধরতে পারে, কাউকে বাদ দেবে না, পেলেই ধরবে, সেই জায়গায় মানুষ স্বার্থপর হচ্ছে, কারণ আমরা মনুষ্যত্বটা হারিয়ে ফেলেছি। কাজে আমাদের ফিরে যদি যেতে হয়, আমাদের যদি ঘুরে দাঁড়াতে হয়, তাহলে মানুষের মধ্যে মনুষ্যত্বটা ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। আমার একটা ধারণা ছিল, আমি একটা লিখেও ছিলাম যে এই করোনা কালে মানুষের মনুষ্যত্বটা ফিরে আসবে। মানুষ দেখছে যে প্রত্যেককেই এই করোনা ধরছে, কাউকে বাদ দিচ্ছি না, পেলেই ধরছে। যাদের অর্থ আছে, যাদের বেশি আছে, তারা হয়তো একটু দূরত্ব বজায় রাখতে সহজভাবে পারছে, কিন্তু দরিদ্র যারা পারছে না, একসঙ্গে অনেক লোকজন থাকে এক বাড়িতে, কিন্তু তারপরে এখন দেখা যাচ্ছে কিন্তু যারা আমাদের দেশে না অন্যান্য দেশেও যারা 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 উচ্চ পদে আছেন, যারা সক্ষম আছেন, যাদের অর্থ বেশি আছে, তাদেরকেও ধরছেন, কোনো না কোনো ভাবে এটা ঢুকে যাচ্ছে। ফলে এই মনুষ্যত্বটা ফিরে আসা উচিত ছিল। তো যাই হোক, এখন আমাদের যে আজকের যে সরাসরি বিষয় যেটা, সেটা এই তিনটাকে একসঙ্গে জড়িত করে আমি দেখতে চাই যে আমরা কর্মসংস্থান কতটা সৃষ্টি করছি সেটার বাস্তবায়ন, এবং এখানে আবার কৃষিতে উল্লেখযোগ্য পরিমাণে ভর্তুকি দেওয়ার একটা 9,500 কোটি টাকা একটা ভর্তুকি আছে, কিন্তু সেটা কবে পৌঁছবে, কখন পৌঁছবে, কোথায় গিয়ে পৌঁছবে, কোন দিন পৌঁছবে, এটা আমরা কিছু জানি না। এটা খুব দ্রুত যদি না পৌঁছে তো এই ভর্তুকি দিয়ে খুব একটা লাভ হবে না। যদিও আমাদের বোরো খুব ভালো হয়েছে, তারপরে আউশ আছে, তারপরে আমন আছে, তো সেই জায়গায় যদি আমরা ভালো করে উৎপাদন করতে পারি তাহলে আমাদের খাদ্য নিরাপত্তাটা অন্তত জাতীয়ভাবে নিশ্চিত হয়ে থাকবে, আর না হলে সমস্যার সৃষ্টি হবে। কর্মসংস্থান হচ্ছে মানুষ ক্রয় করতে পারবে। একটা কথা উঠেছে, আমাদের রেমিটেন্স কমে যাচ্ছে, কমে যাবে, এবং এতে সমস্যা হচ্ছে একটা খুব বড়, কারণ গ্রামে চাহিদা তৈরি হয়। আমাদের বাংলাদেশের অর্থনীতির অগ্রগতির একটা মূল ভিতটা হচ্ছে অভ্যন্তরীণ চাহিদা, এবং গ্রামের চাহিদা অনেক কমে যাচ্ছে। কমে গেলে উৎপাদন যারা করবেন তারা ফিরে গেলে তাদের তো বিক্রি করতে হয়তো পারবেন না। কাজে সেদিকে নজর রাখতে হবে যাতে আমরা এই যাদের চাকরি হয়, যারা কাজ পায়, এখান থেকেই আমাদের চাহিদাটা তৈরি করতে হবে। এই কথাগুলো আমাদের মনে হয়, আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইবার যদি আমরা সবগুলোকে একসঙ্গে মিলিয়ে আগাই তাহলে আমরা মূল জায়গায় যেতে পারবো। শুধু আলাদা করে বিচ্ছিন্ন সবকিছু সম্পর্কিত, কিন্তু এই জায়গায় এই তিনটে জিনিস আমি মনে করি খুবই খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আরেকটা পল্লী উন্নয়নের জন্য 39,000 কোটি টাকা আছে, সেটাকেও দেখতে হবে। এইভাবে অবকাঠামো তৈরি করা হবে, রাস্তাঘাট করা হবে, হাট বাজার করা হবে, হাট বাজার চালু করা হবে ইত্যাদি বলা হয়েছে, সেটাও ব্যয় করতে হবে তাড়াতাড়ি, যাতে মানুষ তারা যে উৎপাদনে যাবে সেটা তারা যাতে বিক্রি করতে পারে। তো এই অবস্থার পরিপ্রেক্ষিতে যে কথাগুলো এখানে বলা হয়েছে আমি প্রায় সবগুলোই সমর্থন করি। একটাই শুধু হচ্ছে আমরা যে প্রস্তাবনাগুলো রেখেছি, এটা আমি একটু করে বলতে চাই যে গৃহায়নের জন্য 2,000 কত কোটি টাকা দেওয়া হয়েছে,
এটা থেকে এনে খুব একটা হবে না। ত্বক বরাদ্দ আছে, দিতে হলে এখানে দিতে হবে, কাজে এখান থেকে আনা হোক এটা আমাদের বলার কোনো প্রয়োজন নাই। যেখান থেকে খুশি সরকার যেটা দরকার সেটা আনবে, ত্বক বরাদ্দ থেকে আনতে পারে। এবং আসলে যেটা দাঁড়িয়েছে, এটা যেহেতু প্রবৃদ্ধি নির্ভরতাকে নিয়ে আসা হয়েছে, সেই জন্য বেশি নজর দেওয়া হয়েছে প্রবৃদ্ধি যাতে সরাসরি তাড়াতাড়ি বাড়ে সেই দিকে যদি নজর দেওয়া হয় বাস্তবায়নেও, তাহলে আমাদের করোনার থেকে উত্তরণ এবং তারপরে এটাকে পুনর্বাসন মানুষগুলোকে এবং পুনর্জাগরণ এই জিনিসটা ঘটবে না, যেটা বাজেটে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই যে সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে যে বাজেট করা উচিত ছিল, সেটা ছিল যে মানুষকে নিয়ে প্রথমে আমরা মানুষের জীবন বাঁচানো, সেখানে স্বাস্থ্যের ক্ষেত্রে অনেক বেশি বরাদ্দ দেওয়া উচিত ছিল। যেমন 29,000 কোটি খুব বেশি নেই, আগের বছরটাই দেওয়া হয়েছে, 10,000 কোটি বাদ দিলাম, 29,000 কোটি। 29,000 কোটি দিয়ে তো বেতন ভাতা ইত্যাদি চলবে কোন রকম। আমরা যেটা বলেছিলাম আগেও এবং এখনো আমি বলার চেষ্টা করছি, যে আমরা সার্বজনীন স্বাস্থ্য সেবা ব্যবস্থা চালু করতে হলে অনেক বেশি বরাদ্দ এখানে দেওয়া উচিত ছিল, এবং কমিউনিটি ক্লিনিক যেগুলি আছে সেগুলোকে কেন্দ্র করে এটাকে সম্প্রসারিত করা যেতে পারতো। এবং এটা খুব কঠিন কাজ ছিল না, টাকা থাকলে, অর্থ থাকলে এই ব্যবস্থাটা শুরু করতে পারবো। এই বছরই হয়ে যাবে না, কিন্তু এটা আমরা শুরু করতে পারতাম, কিন্তু সেখানে ঘাটতিটা রয়ে গেছে, সেটা করা হয়নি। এবং একইভাবে কর্মসংস্থানের জন্য বেশ কিছু বরাদ্দ আছে, কিন্তু সেই কর্মসংস্থান সৃষ্টির জন্য যে কিভাবে করা হবে সেটার কোনো দিক নির্দেশনা এখনো নাই। এটা একটা করতে পারে যে অতি ক্ষুদ্র যারা আছে গ্রামে গঞ্জে, তারাই তো আসল, তারাই যদি ঘুরে দাঁড়ায় বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, তারা যদি আবার বাঁচে তাহলে বাংলাদেশ বাঁচবে। আর ওই বড় বড় শিল্পগুলো খালি যদি বাঁচে বাংলাদেশ বাঁচবে না। বাংলাদেশ বাঁচার জন্য এই মানুষগুলোকে বাঁচাতে হবে। তো তাদেরকে ব্যাংকের মাধ্যমে পৌঁছে যাবে না, এটা আমি বারবার বলেছি। তাদেরকে ব্যাংকের মাঝে পৌঁছতে হলে দুটো কারণে যাবে না। একটা হচ্ছে তারা 2 লাখ 4 লাখ 5 লাখ নিয়ে ব্যাংকের কাছে এরা খুব একটা গুরুত্বপূর্ণ না। আর দ্বিতীয়ত হচ্ছে ব্যাংকে ওরা অনেকে যেতেও পারে না, যায়ও না। সুতরাং তাদেরকে পৌঁছানোর জন্য ভিন্ন ব্যবস্থা করতে হবে, এবং সেই ব্যবস্থাগুলো আছে, ব্যবহার করলেই হয়। যেমন একটা আছে, আমি আমাদেরটা বলবো না, অন্যগুলো আগে বলি। একটা হচ্ছে এসএমই ফাউন্ডেশন আছে, তার মাধ্যমে যাওয়া যেতে পারে। এনজিও ফাউন্ডেশন আছে, জয়িতা আছে, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন, এবং সহযোগী সংস্থারা আছে সারা দেশে ছিটিয়ে ছড়িয়ে, তাদের মাধ্যমে এটা করা সহজ হতে পারে। তো 500 কোটি টাকা পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনকে দেওয়া হয়েছে 2,000 কোটি থেকে। সেটা কবে আসবে আমি জানি না, যদি আসে সেটা আমরা ইতিমধ্যেই পরিকল্পনা করা হয়েছে কিভাবে ব্যয় করা হবে, এবং আমরা আগামী বোর্ডে সেটা সিদ্ধান্ত দিয়ে দেবো। কিন্তু টাকা কবে আসবে আমরা এখন জানি না, যদি টাকা আসে। আর ওই আগের টাকাগুলো এখন যেভাবে হওয়ার কথা সেভাবে আসেনি। তো যাই হোক, আমরা শেষ করি আজকের যে আলোচনা। আমরা বিভিন্ন দিক আমরা তুলে ধরলাম এখানে। আমরা সরকারের প্রশংসা করছি যে এই খুব কঠিন একটা সময়ে এই বাজেটটা দেওয়া, এটা খুব সহজ না, খুব সহজ কাজ একেবারেই নয়। তার মধ্যে যে একটা বাজেট দেওয়া হয়েছে 568 কোটি টাকা, এটা 68,000 কোটি টাকা, একটা বিশাল বাজেট। ঘাটতি নিয়ে মাথায় নামানোর কোনো প্রয়োজন নেই। 6% বলা হয়েছে, 5% এমনিই থাকে, এবং আমি তো মনে করি 7% হলেও কোনো অসুবিধা নেই। একটাই খালি সমস্যা সেখানে, যেন বাণিজ্যিক ব্যাংক থেকে না নেওয়া হয়, কম নেওয়া হয়, যাতে যারা বিনিয়োগ করতে চায় তারা টাকা পায়। বাংলাদেশ ব্যাংক থেকে নিতে পারে, সাধারণ মানুষের কাছ থেকে নিতে পারে, বিদেশ থেকে নিতে পারে। এই একটা কথা ছাড়া কিন্তু আমার মনে হয় যে ঘাটতি বাজেট এবার থাকবে, কিন্তু ব্যবস্থাপনাটা শুরুতেই মহসিন শুরু করেছিলেন, কেউ বাদ দেন নাই, প্রত্যেকে বাস্তবায়নের কথা বলেছেন, কারণ সেটা খুবই গুরুত্বপূর্ণ। এবং বাস্তবায়নটা সময় মতো হতে হবে, কার্যকর ভাবে হতে হবে, দুর্নীতি মুক্ত হতে হবে। এই যদি হয় তাহলে আমাদের যে বাজেট হয়েছে তার থেকে আমরা পথটা শুরু করতে পারি হাঁটা। কিন্তু আমার মনে হয় আর কিছুদিনের মধ্যেই চিন্তা করতে হবে কোন কোন খাতে বাজেট থেকে বা বাজেটের ত্বক বরাদ্দ থেকে আরো বর্ধিত অর্থের সংস্থান করতে হবে। বিশেষ করে স্বাস্থ্য খাতে করতে হবে, যে মানুষের জীবন এখন বাঁচানোর জন্য, আর মানুষকে নিরাপত্তা দিতে দীর্ঘ যদি এটা চলে তাহলে তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে, এবং এরপরে কর্মসংস্থান সৃষ্টি করা। তো আমি সবাইকে ধন্যবাদ দিয়ে স্যার আমান ভাই কিছু বলতে চাই আপনাকে। ওকে, ঠিক আছে। আমান ভাই, একটা কনসার্ন ছিল স্যার, যেটা 20,000 কোটি টাকার যে বরাদ্দটা হয়েছে এবং অতি দরিদ্রদের জন্য বা মাইক্রো মার্চেন্ট যারা আছে, আপনি 1 কোটির উপর বলছেন,
এনাদের এবং এই বছর বাজেটে পিকেএসএফ এর মাধ্যমেও বেশ কিছু আপনার ক্যাশ ট্রান্সফার বা অন্য প্রোগ্রাম বলা হচ্ছে, এবং আপনি বলছেন বিমান, আমরাও জানি যে এগুলো আসলে যাচ্ছে না এখন। এখন আমরা জানি যে ব্যাংকিং চ্যানেলে আসলে কিন্তু যারা ক্ষুদ্র উদ্যোক্তা বা যারা স্মল, এখন মিডিয়াম তো বড় হয়ে গেছে এনিওয়ে, তারা কি করে পেতে পারে? তারা পেতে পারে না, তো আমি বললাম তারা পেতে পারে না, মানে অতি ক্ষুদ্র যারা তারা পাবে না, সেটাই আমি বলেছি। তাহলে বিকল্প পদ্ধতিতে স্যার যারা এমএফআই আছে, বা আমি জানি না এমএফআই রাইট চয়েস কিনা, আপনি বলেছেন সেটা আজকে না, সেটা আমি আগে থেকেই বলছি, আমি সরকারকেও বলেছি যে এদের কাছে পৌঁছবে না ব্যাংকের মাধ্যমে, কাজে অন্য ব্যবস্থা করতে হবে। পিকেএসএফ এর মাধ্যমে যেটা দিচ্ছে ওই প্রণোদনা না, এটা আলাদা, আরো 2000 কোটি থেকে পিকেএসএফ কে 500 কোটি, তারপরে পল্লী সঞ্চয় ব্যাংকে 500, আরো 2টা প্রতিষ্ঠানকে দিয়েছে, তারা এটা করবে। কিন্তু ওই 20,000-এর আমি জানি না কিভাবে সেটা বিতরণ করা হচ্ছে, বা আদৌ এই যে অতি ক্ষুদ্র উদ্যোক্তা, প্রধানমন্ত্রী কিন্তু নিজে বক্তব্যে বলেছেন অতি ক্ষুদ্র উদ্যোক্তার কথা বলেছেন, সেখানে আমার জানা মতে স্যার ওই টাকা এখনো বিলি হয়নি। না, হয়নি, কারণ ব্যাংকওয়ালারা দুটো জিনিস চাচ্ছে, হয় ওই যে ক্রেডিট রেটিং ওই ব্যবসায়ীদের, অথবা বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টি, দুটোর কোনোটাই পাচ্ছে না বলে ওই টাকা এখনো পর্যন্ত ছাড় হয়। পদ্ধতি ঠিক করতে পারে না, সুতরাং এখনো পদ্ধতি ঠিক হয়। তাহলে আমি সবাইকে ধন্যবাদ দিয়ে এখানে শেষ করি। আপনাকে ধন্যবাদ। আলোচনা খুব ভালো হয়েছে, সবাই বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ যে আঙ্গিকগুলো তুলে ধরেছেন, আমি একটু সার্বিকভাবে বলার একটু চেষ্টা করি। আপনাকে, সম্মানিত অতিথি যারা এসেছেন তাদেরকে, আমাদের সহকর্মীকে, সাংবাদিক বন্ধুদের এবং বিশেষ করে দর্শক শ্রোতা যারা আছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আগামীতে আমরা আবার আসব এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা সভা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।